আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো খারাপ কেমন আলহামদুলিল্লাহ। আছেন? এটা কার ওয়েবসাইট? রবিনকে? আচ্ছা, সফটওয়্যার ইনস্টলেশনের একটা ভিডিও দেওয়া আছে। আর এটা তো খুবই সিম্পল জিনিস, আপনারা ইউটিউবিং করলে হাজার হাজার ভিডিও আছে। এটা একটু দেখে সমস্যা নিলে হয়ে হচ্ছে যেত। স্যার, অনেকের অনেক সমস্যা হচ্ছে স্যার, এই জন্য আমি ওই যে লাইভে একটা লিঙ্ক দিয়েছি, শেয়ার আচ্ছা, করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার তো সমস্যা হলো, আমি আপনার ক্লাস শেষে আপনি কথা বলেন আমার সাথে, আমি ক্লাস শেষে আমি করে দেবো, সমস্যা নেই। গ্রুপে একটা আপনি কি চলে ভিডিও থাকবেন তো? শেয়ার করা হয়েছে, দেখছেন আপনারা এটা লিঙ্কটা? হুম। স্যার ওই যে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি, লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন? গ্রুপে হচ্ছে ভিডিও শেয়ার করা আছে, এই যেটা সফটওয়্যার ইনস্টলেশন টিউটোরিয়াল। তো এটা একটু দেখবেন যাদের ইনস্টলেশন প্রবলেম হচ্ছে। স্যার মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিলে ভালো হতো। মেসেঞ্জার গ্রুপে এখনো জয়েন করেননি কেন? স্যার হইতেই পারেনি, লিঙ্ক কাজ করে নিয়েছে, কি করবো? আচ্ছা, আর এই সফটওয়্যার লিঙ্কটা এখানে পিন করা আছে, ফিচার করা আছে, আপনাদের যাদের দরকার এখানে দেখে নিয়ে নিচ্ছে। সফটওয়্যার ইনস্টলেশন টিউটোরিয়াল, জি অর্থাৎ স্যার। যতগুলো রিসোর্স ফাইল বা ফোল্ডার এই রিলেটেড যতগুলো লিঙ্ক আছে সব এখানে পিন করা ফিচারের মধ্যে। জি। ঠিক আছে। স্যার আসলে যখন আমরা এটা ইনস্টল করব তখন কি আমাদের ডাটা অফ থাকতে হবে নাকি on হ্যাঁ, থাকতে হবে? ডাটা অফ থাকবেন, আর না হয় আপনাকে সাইন ইন করতে বলবে। ও আমি জাস্ট এই জন্যই মনে হয় হচ্ছে না আমার, তাহলে আমি ক্লোজ করে দিই। আমি তো আসলে সফটওয়্যার ইনস্টল করতে পারি নাই, ঝামেলা হইতেছিল, বাট এখন হইতেছে আর কি, কিন্তু ডাটাটা অফ করতে হবে। হ্যাঁ, ডাটা অফ করলে হয়ে যাবে। আচ্ছা, রোকেয়া আক্তার, আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে, কিন্তু আপনার এখানে যেটা করছেন এটা দেখানো হয়নি, যে রিয়াকশনটা দিচ্ছেন এটা কিন্তু ক্লাসের টপিক ছিল না, একটু অ্যাডভান্স। হ্যাঁ, তো এই জন্য এটা অ্যাপ্রুভ হবে না, এটা ডিক্লাইন। বাকি সবারটাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আর অনেকেই দেখলাম যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর গ্রুপে এই করতেছেন যে অ্যাপ্রুভ হচ্ছে না কেন। তো আপনাদের কাজ হচ্ছে শুধু সাবমিট করা, এরপরে অফিস সময় মতো অ্যাপ্রুভ করবে। সাবমিট করার পরে আপনার রেসপন্সিবিলিটি শেষ, আপনার কোনো দায়িত্ব নেই, আপনার যতটুকু ছিল সেটা করে ফেলছেন। এরপরে বাকিটা অফিস করবে। হ্যাঁ, সো ওয়েট করতে হবে, সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, সেটা একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। ঠিক আছে, সো ওইটা নিয়ে আপনার কোনো হেডেক নেওয়ার দরকার নেই, ওটা অফিস বুঝবে। সো মেসেঞ্জারের আরেকবার লিঙ্ক দিচ্ছি। আর এটা কিন্তু প্রবলেম হয়, হ্যাঁ, প্রথমবারে জয়েন না করলে সেকেন্ড টাইম লিঙ্ক অনেক সময় কাজ করে না। এটা আমার কিছু করার নেই, ফেসবুকের প্রবলেম এটা। So আমি আবারও দিচ্ছি, জয়েন না করতে পারলে আমার কিছু করার নেই আমার এন্ড থেকে। ট্রাই করে দেখতে পারেন। ওকে, শুরু থেকে যখন দেওয়া হয়েছে লিঙ্কটা, তখন যারা জয়েন করছে তারা খুব ইজিলি জয়েন করতে পারছে, অর্থাৎ তাদের লিঙ্ক কিন্তু এরর দেখায় নাই। ওকে, ঠিক আছে, শুরু করে দিই ক্লাস। প্রথমে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো একটু দেখি। একটু সুন্দর হচ্ছে, এই যেখানে আটকে আটকে যাচ্ছে স্মুথনেস। আপনার ভিডিওটা ভালো করে দেখতে হবে, ক্লাসের ভিডিও। আমরা আমাদের পাথটাকে, মোশন পাথটাকে একটু স্মুথ করছিলাম ক্লাসের মধ্যে, ওইটা মিসিং আছে এখানে। এটাও তো অ্যাডভান্স, এটা কার দোহা, এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না।
আছে, এই যে দেখো এটা পিএনজি নিতে হবে। কেমন, এটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, এটা কোনো ফটোশপ না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমেশন রিলেটেড সফটওয়্যার, এখানে ইমেজের কোনো কাজ করা যায় না। তা আপনাকে ফটোশপ থেকে রিমুভ করে নিয়ে আসতে হবে। তো বা গুগলে পিএনজি লিখে সার্চ করলেই তো পাবেন, অভাব নেই। পেপার প্লেন লিখবেন, পিএনজি। এই দেখেন, এই যে এটাই তো আমাদের নিয়েছিলাম। এই দেখেন ট্রান্সপারেন্ট। হ্যাঁ, রাইট ক্লিক, সেভ ইমেজ, এই যে ডট পিএনজি। ঠিক আছে, এই যে পিএনজি, এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো গুগল থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এইটা তো কেমন হয়ে গেল না, উল্টো হয়ে গেল। একটু রিয়েলিস্টিক করে ট্রাই করবেন। হ্যাঁ, এভাবে তো প্লেন উল্টা না। এটা অটো ওরিয়েন্ট ঠিক আছে, বাট একটু কম্পোজিট করতে হবে সুন্দর করে। হ্যাঁ, এখানেও মানে মোশন করা হয় না, জাস্ট আপনি অ্যানিমেশন করে দিচ্ছেন। দেখেন, স্মুথনেসটা আরও একটু রিয়েলিস্টিক হতে হবে। এটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়েছে। হ্যাঁ, সুন্দর এটা। এগুলো তো দেখাই নেই, এটা কেন দিছেন? এটা রিমুভ করবেন। এটাও দেখানো হয় নাই, এখানে প্রি কম্পোজের কাজ আছে, প্রি কম্পোজ তো দেখায়নি। সো এগুলো কাইন্ডলি দিবেন না, কেমন? রিমুভ পোস্ট, যেই দিন এই টপিকে ক্লাস হয়ে যাবে তারপর আপনি 1000 বার দেন, সমস্যা নেই, কাউকে কনফিউজ করা যাবে না। কারণ এইখানে অনেক বিগিনার আছে, অনেকে রিপিট করতেছেন। সো যারা রিপিট করতেছেন তারা তো একবার করে আসছেন এগুলো, আপনারা একটু ভালো পারবেন স্বাভাবিক, কিন্তু অন্য যারা আছে তাদেরকে ডিমোটিভেট করা যাবে না। এই জন্য অ্যাডভান্স ক্লাসগুলো হওয়ার পরে আপনারা সাবমিট করেন, প্রথম দিকে এগুলো দিবেন না। এটা কিন্তু অ্যাডভান্স না, বাট তার কনসেপ্টটা সুন্দর, একদম বেসিক জিনিস দিয়ে করে ফেলছে। হ্যাঁ, সাব্বির ইসলাম, কনসেপ্টটা খুবই ভালো। এটাও অ্যাডভান্স।
ঠিক আছে, এবার আমরা আমাদের ক্লাস শুরু করি। যেহেতু একদম বেসিক ক্লাস ছিল, এখানে ভুল বা এরকম মানে আহামরি কোনো কারেকশন নাই আসলে। যতটুকু ছিল সেটা বলিয়ে দিলাম। একটু স্মুথনেসের অভাব আছে কয়েকটা অ্যাসাইনমেন্টের, ওগুলো কারেকশন করে নেবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই যে ক্লাস নাম্বার 3। ওকে, টেক্সট নিয়ে কাজ করবো আজকে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখেন এটা অ্যাড রিমুভ প্যানেলস ইন ওয়ার্ক স্পেস। তাহলে আমাদের এই পুরো ইন্টারফেসটাই হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, যেখানে বসে আমরা মূলত কাজ করে থাকি, সেটাই ওয়ার্ক স্পেস। হ্যাঁ, আচ্ছা, এই ওয়ার্ক স্পেসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যালেট বা প্যানেল অন করা আছে। যখন যেটা কাজে লাগে তখন আমরা এটা ইউজ করি। আচ্ছা, যেমন এখানে অনেকগুলো প্যানেল আছে, যেমন ইনফো প্যানেল, অডিও প্যানেল, প্রিভিউ প্যানেল। হ্যাঁ, তো এখন ধরেন আমার এই প্রিভিউ প্যানেলটা এই মুহূর্তে দরকার নেই, বা অডিও প্যানেলটা আমি ব্যবহার করতেছি না, এটা শুধু শুধু জায়গা নষ্ট করতেছে। আমি এটা যেহেতু এই মুহূর্তে ইউজ করছি না, আমি এটা ক্লোজ করতে চাই। এই যে বেন্টো মেনুতে ক্লিক করবেন, তারপর হচ্ছে ক্লোজ প্যানেল, ওটা চলে গেছে। ইনফো, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। ব্যাস, এখন যদি কখনো আমার ক্লোজ করা প্যানেলগুলো আবার দরকার হয়, তখন নিয়ে আসবো কীভাবে? সবগুলো প্যানেল এই উইন্ডো মেনুতে থাকে। আফটার ইফেক্ট সহ অ্যাডোবির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ইন্টারফেস একই রকম। ইন্টারফেসের ডিজাইনটা একদম সেম, ইউআই। উইন্ডোতে গেলে সবগুলো প্যানেলের লিস্ট পাবেন। এখন এখান থেকে দেখেন চেকমার্কগুলো হচ্ছে আপনার অন করা আছে এই মুহূর্তে, আর বাকিগুলো অফ করা। এই হচ্ছে ইনফো, অডিও, প্রিভিউ, এরকম এইগুলো বন্ধ করা আছে। এখন যদি আপনার প্রিভিউটা দরকার হয় ক্লিক করে দেন, এই যে অন হয়ে গেছে আবার। এইভাবে যখন যেই প্যানেলটা দরকার আপনি অফ করতে পারবেন, আবার অন করতেও পারবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে প্যানেলগুলো উল্টাপাল্টা হয়ে যায়। ধরেন আপনার কম্পোজিশন প্যানেলটা কোনোভাবে ক্লিক করে এপাশে নিয়ে আসছেন, বা ধরে আপনি এই পাশে নিয়ে ছেড়ে দিচ্ছেন। এখন এটা থাকার কথা ছিল এইখানে, বা চলে আসছে কোথায়? এই যে লেয়ার প্যানেলের সাথে টাইম লাইনে যেখানে থাকে ওইখানে। তো এখন এটাকে আগের জায়গায় নিব কীভাবে? রিসেট করতে হবে। কেমন? তাহলে আপনার পুরো ওয়ার্ক স্পেস যদি নষ্ট হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, ক্লিক করে এটাকে রিসেট করে দিলে আগের মতো হয়ে যাবে। উইন্ডো থেকে চলে যাবেন কোথায়? ওয়ার্ক স্পেস, এইখান থেকে রিসেট ডিফল্ট টু সেভ লেআউট, এখানে ক্লিক করেন, দেখেন সব কিছু আগের মতো হয়ে গেছে আবার। ওকে, আচ্ছা, এবার আমরা টেক্সট দেখব। আফটার ইফেক্টে টেক্সট লেখার জন্য আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে, যেটা হচ্ছে টেক্সট টুল। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। তো নর্মালি এখানে ওরকম আহামরি কোনো এক্সট্রা কোনো কিছু নাই যেটা আপনাকে আলাদা করে শিখতে হবে। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর যদি জেনে থাকেন, ওইখানে যেভাবে টাইপ করছেন এখানেও সেম। ঠিক আছে, এখন দেখেন আমি লিখতেছি ঠিকই, বাট লেখা এরকম হালকা হয়ে যাচ্ছে, বাট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এইটার কারণটা কি বলেন তো? এইটার রিজনটা কি কেউ একটু বলতে পারবেন এখানে? কালার, এক্স্যাক্টলি, তামান্না জাহান, থ্যাংক ইউ। অনেকেই বলছেন কালার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে কালার ইস্যু, অর্থাৎ টেক্সটের ফিল কালারটা আমার এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, যার ফলে বোঝা যাচ্ছে না। এই কালার ঠিক করবো কীভাবে? বা টেক্সট রিলেটেড যত ধরনের কাস্টমাইজেশন সেটা কোথাও করব? ক্যারেক্টার নামে একটা প্যালেট আছে, যেটা উইন্ডোতে গেলে আপনি দেখতে পারেন। এই হচ্ছে ক্যারেক্টার। যদি এটা বন্ধ থাকে আপনি উইন্ডো থেকে অন করে নেবেন।
ক্যারেক্টার প্যালেট ছাড়া টেক্সট রিলেটেড কোনো ধরনের এডিট আপনি করতে পারবেন না, যেমন ফন্ট চেঞ্জ করা, তারপরে টেক্সটের কালার চেঞ্জ করা, সাইজ, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, স্ট্রোক, অনেক কিছু আছে যেগুলো আপনি প্যালেট ছাড়া করতে পারবেন না। ওকে, এবার আসি এই যে দেখেন দুইটা কালার দেওয়া আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা স্ট্রোক কালার। এই দুইটাই কিন্তু টেক্সট রিলেটেড। এটা কোনো শেপ বা অন্য কোনো অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র শেপের মধ্যে অ্যাপ্লাই হবে। প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে এসে আপনি কালার চেঞ্জ করে দেন, ব্ল্যাক করে দিলাম, শেষ। আর এটা হচ্ছে স্ট্রোক কালার, আমি যাচ্ছি স্ট্রোক কালারটা বন্ধ থাকুক। তাহলে দেখেন স্ট্রোক কালারটা উপরে আনতে হবে বন্ধ করার জন্য। ক্লিক করলে কিন্তু উপরে নিচে হয়, সোয়াপ হচ্ছে, অথবা এই যেখানে ট্যারো আছে ক্লিক করলেও সোয়াপ হয়ে যাবে, কালারটা সোয়াপ হয় আর কি। তো আমি যাচ্ছি এটা বন্ধ করতে, ক্লিক করে উপরে নিয়ে আসলাম। এবার এই যে দেখেন নো স্ট্রোক কালার, জাস্ট এখানে একটা ক্লিক করলে স্ট্রোক কালারটা বন্ধ হয়ে যাবে। এখন দেখেন আমি একটু যদি বড় করি, এই যে একটু মাউস হুইল ঘুরিয়ে জুম করলাম, দেখেন স্ট্রোক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আগে এরকম একটা স্ট্রোক কালার ছিল, ও এখানে জিরো করা আছে, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না কালারটা। এখানে কালার অন করা আছে বাট কালার দেখা যাচ্ছে না, কারণ এই যে স্ট্রোকের সাইজ হলো এইটা। আমি একটু ভ্যালুটা বাড়াই দিচ্ছি, স্ট্রোক এখন দেখা যাচ্ছে এই যে স্ট্রোকটা অ্যাড হয়ে গেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এখানে আসবো। তো আমি এই স্ট্রোক কালারটাকে রাখতে চাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য কোনটা স্ট্রোক কোনটা ফিল। ভিতরের কালারটা হচ্ছে আমার ফিল কালার, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, আর এটা হচ্ছে আমার বাইরের যে লাইনটা বা আউটলাইনটা সেটা। ওকে, তো এটা সাইজ বড় ছোট এখান থেকে করতে পারেন, আমি জিরো করে দিলাম বা এটাকে বন্ধ করে দিলাম। তাহলে বেসিক যে জিনিসগুলো, যেটা একদম না জানলেই নয়, যে টেক্সট কীভাবে লিখতে হয়, কীভাবে হচ্ছে ক্যারেক্টার প্যালেট অন করতে হয়, সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। আরেকবার রিপিট করছি, টেক্সট টুল ক্লিক, এরপরে র্যান্ডমলি আপনার যা ইচ্ছে তাই লেখেন, সমস্যা নেই। এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে গেলে, অর্থাৎ ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফেস, এগুলো চেঞ্জ করতে হলে আপনাকে সিলেক্ট করতে হবে, বা এই শুধু লেয়ারটা সিলেক্ট করলে হবে, সমস্যা নেই। অথবা আপনি যদি চান যে পুরো লেখা থেকে কিছু অংশ আপনি চেঞ্জ করবেন, সেটা যদি এভাবে সিলেক্ট করেন তাও হবে। তো আমি পুরো লেখাটা চেঞ্জ করতে চাই। এবার আসি ক্যারেক্টার প্যালেট, একদম প্রথমেই দেওয়া আছে ফন্ট ফেস, ফন্ট ফেস। এখান থেকে আপনি যেই ফন্টটাকে সিলেক্ট করতে চান বা ব্যবহার করতে চান সেটাকে এখানে দেখে, এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই ফন্ট সিলেক্ট করলে এটার ডিজাইনটা কীরকম দেখা যাবে, ফন্ট স্টাইলটা কীরকম। তো আমি একটা ফন্ট র্যান্ডমলি সিলেক্ট করে দিলাম। কালার তো দেখলামই, এইটা হচ্ছে ওই ফন্টের যে ভার্সনগুলো, ফন্ট ফ্যামিলি বলে এগুলোকে। আমি অন্য একটা ফন্ট নেই, কারণ ওই ফন্টের ভার্সন একটাই। এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, তারপর বোল্ড ইটালিক। তো বোল্ড করে দিলে কী হবে, একটু মোটা হয়ে যাবে। তার মানে আমরা ফন্ট এবং ফন্ট ফ্যামিলি পেয়ে গেলাম। এইটা হচ্ছে ফন্টের সাইজ, টেক্সটের সাইজ, ঠিক আছে, বড় হবে। এখন এটা এক সাইড থেকে বড় হচ্ছে, এটা যদি আমি চাই সেন্টার থেকে বড় হবে, এটার সলিউশন কী বলেন? সেন্টার থেকে বড় করতে চাই, সব লেখা যাবে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু সব, শুধু সফটওয়্যার লাগবে বাংলা লেখার জন্য, যে সফটওয়্যার সেগুলো হয়তো অভ্র, না হয় বিজয়। আচ্ছা, সলিউশনটা বলেন তো, দু একজন বলেন তো। অ্যাঙ্কর পয়েন্ট, রাইট, অ্যাঙ্কর পয়েন্ট, ওকে, অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমরা এটাকে ঠিক করবো কীভাবে? কন্ট্রোল অল্টার হোম অথবা কন্ট্রোল অল্টার ডাবল ক্লিক, এখানে ব্যাস। এখন বড় করলে একদম সেন্টার থেকে বড় হবে। আচ্ছা, এটা অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার, সরি, এটা অ্যানিমেশনের ক্ষেত্রে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এখানে সেন্টার, ক্যারেক্টার, এখন সেন্টার থেকে হচ্ছে, প্যারাগ্রাফে সেন্টার করা ছিল না। ওকে, সো এই যে তাহলে বড় ছোট করতে পারলাম। এইটা কি জিনিস? এটাকে বলা হয় লিডিং। লিডিংয়ের কাজ হলো, কী কাজ একটু দেখাচ্ছি।
লিডিংয়ের কাজ হচ্ছে কি, যখন আপনার কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, হ্যাঁ, একটু সাইজটা ছোটো করি, যেখানে আপনার অনেকগুলো লাইন থাকবে একটার পর একটা, হ্যাঁ, নিচে নিচে লাইন থাকবে, ওই একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে স্পেস, সেইটা কন্ট্রোল করে কে? লিডিং। তো দেখেন আমি যদি লিডিংয়ের ভ্যালুটা বাড়াই, সাইজ বেড়ে যাবে, সরি স্পেস বেড়ে যাবে, আর এটা কমাই দিলে স্পেসটা কমে যাবে। আর যদি এখান থেকে অটো করে দিই তাহলে ডিফল্ট একটা স্পেস এখানে অ্যাড হয়ে যাবে। এখন অনেক সময় এই ডিফল্ট স্পেসের থেকেও বেশি দরকার হয় বা অনেক সময় কমানো লাগে, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল করতে হবে। এখানে এসে লিখে দিবেন, বা এখান থেকে ভ্যালু দেওয়া আছে এগুলো ইউজ করবেন, অথবা এখানে টাইপ করে দিলে হবে। তাহলে আমরা জানলাম লিডিংয়ের কাজ হচ্ছে টেক্সটের ভিতরে এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে স্পেসটা কন্ট্রোল করা। এরপর এখানে সবগুলো দরকার হবে না, যা যা লাগবে আমি সেটা দেখাচ্ছি। লিডিং আর ট্র্যাকিং এটা লাগবে। ট্র্যাকিং কি করে? ট্র্যাকিং হলো এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্টেড এরিয়ার মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে বা যতগুলো অক্ষর আছে, হ্যাঁ, বা লেটার আছে, এই লেটারগুলোর মাঝখানে একটা স্পেস তৈরি করবে, লাইক এরকম, ঠিক আছে, এরকম। এটাকে অ্যানিমেশনও করা যায়, এগুলো পরে দেখবো আমরা, ঠিক আছে। জিরো করে দিলে একদম ডিফল্ট স্পেসটা থাকবে, আর ভ্যালু যত বাড়বে স্পেস তত বাড়বে আর কি। তাহলে যারা ফটোশপ ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করছেন, এখানে ট্র্যাকিংয়ের কিছু ব্যবহার আছে কিন্তু তারা এগুলো অলরেডি জানেন। তাহলে যা যা দেখাচ্ছে এগুলো একটু মনে রাখবেন। লিডিং, ট্র্যাকিং এই দুইটা মনে রাখলে হবে, এগুলো দরকার নেই। এটা তো আমরা জানি, মাঝে মাঝে দরকার হতে পারে। এটা হচ্ছে স্ট্রোক, টেক্সটের স্ট্রোক, এটা জিরো থাকুক, এগুলো লাগবে না। এখানে কয়েকটা অপশন একটু মাথায় রাখতে হবে। কী কী লাগবে? বোল্ড, ইটালিক এগুলো লাগতে পারে, কারণ কিছু কিছু ফন্ট আছে যেগুলোর বোল্ড ভার্সন থাকে না, একটু প্রিমিয়াম টাইপের ফন্ট, হয়তো বা রেগুলার ভার্সনটা আপনি ফ্রিতে পাচ্ছেন, বাকি কোনো ভার্সন দেওয়া হয়নি, ফ্রিতে কিনতে হবে বাকিগুলো। এখন ওই ফন্ট ব্যবহার করে যদি আপনি বোল্ড করতে চান, সেক্ষেত্রে এই সফটওয়্যারের সাথে একটা বোল্ড অপশন দেওয়া আছে, ফক্স বোল্ড, এই যে ক্লিক করেন বোল্ড হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে ইটালিক হবে, যদি এখানে ইটালিক থাকে তো ভালো, না থাকলে এখান থেকে অটোমেটিক ইটালিক হবে। আর ডাবল টিতে ক্লিক করলে কি হবে বলেন তো? ডাবল টি এখানে ক্লিক করলে কি হবে কারো জানা আছে? ডাবল টি কি করে? অ্যালফাবেট ক্যাপিটাল করে, এই যে আপার ক্যারেক্টার, রাইট, আপার কেস আর কি। তো সেক্ষেত্রে ডাবল টি ব্যবহার করবো কখন? যদি আমার কোনো প্যারাগ্রাফ বা কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড কী করতে হয়, ক্যাপিটাল করা লাগে, তখন জাস্ট সিলেক্ট করে ডাবল টিতে ক্লিক করে দেব, শেষ। ওকে, এটা দরকার নেই। এটা লাগতে পারে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট হচ্ছে ওই যে ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আছে না, ওই সব ক্ষেত্রে লাগে। যেমন ধরেন a+b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার যে পাওয়ারটা, এইটা যখন আপনি পাওয়ার হিসেবে এখানে বসাবেন তখন লাগবে। এই যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, উপরে চলে যাবে, একেবারে উপরে, ব্যাস। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে, নিচে ধরেন ওই যে H2O লেখেন না, এই যে ধরেন 2টা এখানে নিচে যাবে, তখন হচ্ছে সুপার স্ক্রিপ্ট হবে নাকি সাবস্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট হবে। এই ধরো একটা সংকেত হয়ে গেল। তো এইটা হচ্ছে সবসময় লাগে না, যে এইরকম কোনো টার্মস যদি আপনি এখানে প্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে দরকার হতে পারে। ক্যারেক্টার প্যালেট গেল, এবার সেই প্যারাগ্রাফ প্যালেটে কিছু কাজ আছে, ওগুলো শেষ করে তারপরে আমরা বাকি কাজ করব। তো এই হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। খুঁজে না পেলে এখান থেকে খুঁজবেন কোথায় আছে প্যারাগ্রাফ। সরি, এখানে 3টা অ্যালাইনমেন্ট, এগুলো কিসের অ্যালাইন? শুধুমাত্র টেক্সট অ্যালাইন, এগুলো কিন্তু কোনো অবজেক্ট অ্যালাইন করে না, জাস্ট টেক্সট অ্যালাইন। লেফট, রাইট, সেন্টার, একেবারে বেসিক, এটা মানে বলার মতো কিছু নাই। যারা এগুলো না জানেন তাদের আসলে এই কোর্স করার যোগ্যতাই নেই।
আপনারা কি বলেন, একমত কিনা বলেন তো? ওকে, পিসি দেব কেমন কেমন করে, আপনারা কি একমত? ওকে, ঠিক আছে। আমাদের কোনো মডিউল দিবেন না? মডিউল দিব না, মডিউল দিতে হবে। আপনি কি মাত্র জয়েন করলেন কোর্সের মধ্যে নাকি? শাহরিয়ার শুভ, এতদিন কোথায় আছিলেন? অলরেডি আজকে 3 নাম্বার ক্লাস, এখন বলতেছেন মডিউল দিবেন। বাকিরা কি মডিউল পাইছেন? কেউ কি পাইছেন কিনা একজন বলেন তো, মডিউল পাইছেন? এই যে, তাহলে ওনারা কোথায় পাইলো? আপনার দায়িত্ব হচ্ছে আপনি খুঁজে বের করবেন কোথায় মডিউল আছে। সব রিসোর্স আপনাকে যেভাবে কমিটমেন্ট করা হয়েছে ওইখানে দেওয়া আছে। এখন আপনার দায়িত্ব আপনাকে খুঁজে বের করা, এটা কেউ বলবো না, আমিও বলবো না, আপনারাও কেউ বলবেন না, ঠিক আছে? এটা আপনার শাস্তি, আপনি কেন লেট করে জয়েন করছেন। ওকে, এইটুকু তো জানলাম। এগুলো আমাদের লাগবে না, একটু ডিজাইনের ক্ষেত্রে লাগে অনেক সময়, এগুলো অ্যানিমেশন দরকার হয় না, এইটা লাগে অনেক সময়, এটা এতটুকু লাগে, বাকিটা প্যারাগ্রাফের ক্ষেত্রে লাগবে না, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এই মডিউলটা যেখানে আপনাদেরকে শেয়ার করা সেখান থেকে ওপেন করা হয়েছে, এখন কোথায় শেয়ার করা সেটা আপনারা খুঁজে নেবেন। ভার্টিক্যাল টেক্সট, আচ্ছা ভার্টিক্যাল টেক্সট কী জিনিস? এইটাকে ভার্টিক্যাল না হরিজন্টাল বলেন তো? এটাকে ভার্টিক্যাল তাই না? ভার্টিক্যাল না বলেন তো এটা? হরিজন্টাল, ভার্টিক্যাল না, এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে লম্বা লম্বি, আর হরিজন্টাল হচ্ছে পাশাপাশি বা একটু ওরিয়েন্টেড আর কি। কিসের আড্ডা? আড্ডাবাজি না করে তাই অডিও সুযোগ দিবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল টেক্সট। ভার্টিক্যাল টেক্সট হচ্ছে নিচে নিচে হবে, লম্বা লম্বি। হ্যাঁ, সেটার জন্য এখানে টুল চেঞ্জ করতে হবে। দেখেন দুইটা টুল দেওয়া, একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। এবার আমরা ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করলাম, এখন যদি লিখি অটোমেটিক নিচে নিচে চলে যাবে, দেখেন এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ঠিক আছে? এই তো, তো ভার্টিক্যালি ওইভাবে আসলে লাগে না আমাদের খুব বেশি। তাহলে টাইপ টুল গেল, এবার সেই লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলটা বোঝার জন্য আমরা এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে দিয়ে লেয়ার স্টাইল দেখব। তাহলে রাইট ক্লিক করলে আমরা লেয়ার স্টাইল পেয়ে যাচ্ছি। এখানে কিছু ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো লাইক ফটোশপে আপনারা ইউজ করে আসছেন, সেম ইফেক্ট, একেবারে সেম। আফটার ইফেক্টসের বাইরে অনেক ইফেক্ট আছে, ইফেক্ট এই যে মেনুর মধ্যে ওটা আলাদা, বাট লেয়ার স্টাইলের মধ্যে যারা দেখতে পাচ্ছেন সেম লেয়ার স্টাইল ইফেক্টগুলো ফটোশপে ইউজ করে আসছেন। ওকে, তো আমরা একটু দেখবো ইফেক্টগুলো কেমন হয়। এই লেয়ার স্টাইলটা আপনারা অবজেক্টের উপর রাইট ক্লিক করেও পাবেন, অথবা লেয়ার মেনু থেকেও পাবেন লেয়ার স্টাইল, অথবা এখানে রাইট ক্লিক করলে হবে, এখানে রাইট ক্লিক করলে হবে। হ্যাঁ, এই যে লেয়ার স্টাইল, এই লেয়ার স্টাইল আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখান থেকে পেতে পারেন। প্রথমে আমরা দেখব কি ড্রপ শ্যাডো। সো নাম শুনে বুঝতে পারছেন, বাইরের দিকে একটা শ্যাডো হবে, এই হচ্ছে ড্রপ শ্যাডো। শ্যাডোর কিছু কন্ট্রোল আছে, যেমন সাইজ, স্প্রেড, ডিস্টেন্স, নয়েজ। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার শ্যাডোটাকে কাস্টমাইজ করতে সাহায্য করবে, এই প্যারামিটারগুলো। তাহলে আমি ডিস্টেন্সটা যদি বাড়াই তাহলে ওই শ্যাডোটা কত দূরে অ্যাপ্লাই হবে সেটা এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। কতটুকু ছড়াবে, স্প্রেড দিয়ে আমরা সেটাকে লক করব।
সাইজ বাড়ালে কী হবে, এটা হচ্ছে একটু ফেড হবে এরকমভাবে, হ্যাঁ। সো কতটুকু ঘোলা করতে চান বা কতটুকু ফেড করতে চান সেটা হচ্ছে সাইজ দিয়ে করতে হবে। এটার মধ্যে যদি কোনো ধরনের নয়েজি ইফেক্ট দিতে চান তাহলে নয়েজ অ্যাড করতে হবে। দেখেন এরকম একটা নয়েজি ইফেক্ট, এখন দেখেন টোটাল ইফেক্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে নয়েজ ইফেক্ট দেওয়ার ফলে। তো আমি এটা 0 করে রাখলাম। এটার একটা অ্যাঙ্গেল আছে, আপনি চাইলে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে অ্যাঙ্গেল, এই আপনি চাইলে অ্যাঙ্গেল এভাবে চেঞ্জ করে যে কোনো অ্যাঙ্গেলে শ্যাডোটা রাখতে পারেন। এখন এই শ্যাডোটা কি অনেক বেশি হালকা হবে নাকি অনেক গাঢ় হবে সেটা ডিপেন্ড করবে অপাসিটির উপরে। আমি হালকা করে দিতে গেলে অপাসিটি কমাই দিব, যদি গাঢ় করে দিতে চাই অপাসিটি বাড়াই দেব। ডিফারেন্ট কালারে যদি শ্যাডো দিতে চাই তাহলে এখান থেকে আমি কালার চেঞ্জ করে ওই কালারটা অ্যাপ্লাই করব, শেষ। তাহলে এটা ছিল কি ড্রপ শ্যাডো। আমি ড্রপ শ্যাডো ডিলিট করলাম। পরেরটা একটু দেখি। তাহলে যে কোনো অবজেক্টের মধ্যে শ্যাডো দিতে হলে এখানে আসতে হবে, হ্যাঁ। ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো ইনার শ্যাডো একদম সেম, শুধু পজিশনটা আলাদা। ড্রপ শ্যাডো বাইরে, ইনার শ্যাডো ভিতরে হয়। ওকে, ইনার শ্যাডো। এবার ওই সেম অপশনগুলো আপনি এখানেও পাবেন। তো কী করবো আমি, আশেপাশে তো কথা বলতেছি। সাগর বাইরে দেখান, উনি একটু বোঝেন না। সাগর ভাইকে দেখান কে আচ্ছা সরি, এবার হচ্ছে ইনার শ্যাডোটা দেখাচ্ছি একটু, হ্যাঁ। সাইজ বাড়াচ্ছি, চোখ, এটা হচ্ছে এই শ্যাডোটা একটু মানে স্প্রেড করতেছে আর কি, হ্যাঁ। ডিস্টেন্সের মাধ্যমে কি হচ্ছে, ডিস্টেন্সের মাধ্যমে আমরা তো একটু আগে যেটা করলাম আর কি, হ্যাঁ, যে ওকে ওকে সাইজ এই তো। তাহলে একটু আগে আমরা এই বাইরের শ্যাডো অর্থাৎ ড্রপ শ্যাডোতে যা যা দেখলাম এখানেও সেম, শুধুমাত্র প্লেসটা আলাদা, ভিতর এবং বাইরে। কালার, এই যে কালার। এখন দেখেন এখানে কালার চেঞ্জ করার পর এই সেম কালারটা কিন্তু এখানে আসতেছে না, তাই না, একটু ডার্ক হয়ে আসতেছে। এটার কারণ হচ্ছে মাল্টিপ্লাই করা আছে ব্লেন্ড মোড। যদি আপনাকে নর্মাল করে দেন তখনই দেখবেন যে সেম কালারটাই পাবেন এখানে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, সো মাল্টিপ্লাই করে দিলে আমার ভিতরের যে কালারটা ফিল কালার ওই কালারের সাথে ম্যাচ করে এটা একটা ডার্কনেস। এটা কিন্তু শ্যাডো, তো শ্যাডো অলওয়েজ কী হয়, ডার্ক হয়, তাই না। তো এটার সাথে ম্যাচ করে ডার্কনেসটা কিন্তু সে এখানে রিভিল করবে আর কি, হ্যাঁ। ওকে, সো নয়েজ আছে, নয়েজটা ই করে দিলাম, ছোটো করে দিলাম বা 0 করে দিলাম, এই তো। যদি আউটার শ্যাডো বোঝেন ইনার শ্যাডো বুঝতে পারবেন একই জিনিস। এরপরে আউটার গ্লো, গ্লোটা বুঝতে হলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিতে হবে, হ্যাঁ। সো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কীভাবে, কম্পোজিশন সেটিংস, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ডার্ক করে দিলাম। এইবার গ্লোর সাইজটা বাড়ায় দিচ্ছি, দেখেন। এরপরে হচ্ছে কি স্প্রেড। তাহলে দেখেন এই প্যারামিটারগুলো কিন্তু একদম কমন, তাই না। আমরা শুরুতে ড্রপ শ্যাডো দিয়ে শুরু করলাম, সেখানে যা যা পাওয়া হলো এখানে কিন্তু ওই রকমই কিছু একটা পাওয়া যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তার মানে ইফেক্ট একটা শিখলে বাকিগুলো মোটামুটি বোঝা যায়, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড।
তো দেখেন ওই যে চাঁদের আলোর যে গ্লোটা আছে না, ওরকম একটা নিয়ন লাইট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। কালার চেঞ্জ করতে পারবেন এই যে কালার থেকে, ডিফারেন্ট কালার, ব্যাস। এরপর ওরকম আর কিছু নাই, এটা বাদ। এখন এটা আবার ভিতরেও দেওয়া যায়, অর্থাৎ আউটারগুলো এবং ইনারগুলো দুইটাই আছে। ইনারগুলো কোথায়, এই হচ্ছে পরেরটা, ইনারগুলো। আউটারগুলো ইনারগুলো সেম, সাইজ বাড়ালাম, এই যে ভিতরের দিকে গ্লো হলো, ঠিক আছে। তাহলে এগুলো একটু দেখবেন, এটা নিয়ে ওইভাবে সময় নষ্ট করার দরকার নেই, একই জিনিস, শুধু বাইরে এবং ভিতরে। বেভেলটা দেখতে পারেন, বেভেল এর সাইজটা একটু বাড়ায় দিচ্ছি। এরপর সফটেন, সফট করলে কী হবে, এই যে একটা 3D টাইপের একটা ইফেক্ট চলে আসতেছে। এই যে সাইজ, এখানে একটা হালকা একটা ডেপথ আছে, ওই ডেপথটাকে সফট করে দেয় আর কি। হ্যাঁ, এই যে ডেপথ, এই ডেপথটাকে যত বাড়াবেন, এই যে এই ডেপথটাকে এখানে ভিজিবল করতে পারবেন। কমাই দিলে ওইটা আস্তে আস্তে গ্রাজুয়ালি মিশে যাবে আর কি। দেখেন একটু ক্যান্ডি টাইপের একটা ইফেক্ট। এটাই মূলত কোথায় থাকে, বেভেল অ্যান্ড অ্যাম্বসের মধ্যে। সাইজ, ঠিক আছে, এগুলো টেক্সটের মধ্যে করা যায়, শেপের মধ্যে বা যে কোনো এলিমেন্টসের মধ্যে আপনি করতে পারেন। ওকে, ডিরেকশনে আপ ডাউন করলে কি হবে, আপ করা আছে তার মানে হচ্ছে উপরে হচ্ছে লাইট, নিচে শ্যাডো। ডাউন করে দিলে কি হবে, এই শ্যাডোটা উপরে যাবে, লাইট নিচে চলে আসবে, এরকম। এরপর হচ্ছে আমাদের সেটিং লাগবে না, এটা স্কিপ করতে পারেন, দরকার হয় না এটা। কালার ওভারলে, আচ্ছা কালার ওভারলেটা একটু ডিফারেন্টভাবে দেখাই। কালার ওভারলে কী করে, একটা সলিড কালার অ্যাপ্লাই করে। হ্যাঁ, এখন সলিড কালার যেহেতু অ্যাপ্লাই করে, সলিড কালার কিন্তু আমরা ফিল কালার থেকেও করতে পারি। এখন ফিল কালার থেকে কোনটা করতে পারবেন, যেটা শেপ, এইটার কোনো ফিল আছে দেখেন তো। আমি এখানে একটা শেপ জেনারেট করি, দেখেন এখানে ফিল স্ট্রোক দুইটাই চলে আসছে। কিন্তু এইটার আমি কিভাবে কালার চেঞ্জ করব, কোনো ওয়ে আছে? এটার জন্য আমাকে ফিলও দিবে না, স্ট্রোকও দিবে না, কোনো অপশনই দিবে না। তাহলে কালার ওভারলেটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। আমি চাইলে এখানেও ব্যবহার করতে পারবো, যদিও এটার জন্য কালার আছে, কালার ওভারলে লাগবে না। আর যদি কখনো অ্যানিমেশনের ক্ষেত্রে দরকার হয়, এই ভেক্টর অবজেক্টের মধ্যেও আপনি কালার ওভারলে ইউজ করতে পারবেন। বাট বেসিক্যালি এগুলোর জন্য দরকার হয়, অর্থাৎ রাস্টার বেসড যেই এলিমেন্টসগুলো থাকে সেগুলোর কালার চেঞ্জ করার জন্য। রাইট ক্লিক করেন, তারপর হচ্ছে কোথায় যাবেন, লেয়ার স্টাইল, এরপর হচ্ছে কালার ওভারলে, ব্যাস দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা কি পারফেক্ট হয়েছে দেখেন তো, এটা কি পারফেক্ট চেঞ্জ হয়েছে? না, পারফেক্ট হয় নাই। ওকে, তাহলে এটার কালারটা পারফেক্ট ম্যাচ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু ভিতরে ঢুকবো, কালার ওভারলে, ব্লেন্ড মোড, এখান থেকে আমাদেরকে কালার করতে হবে। কালারে ক্লিক করলে দেখবো যে কালারটা মেইন কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। এখান থেকে কোথায় কালার, এবার দেখেন কালারটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো এখন এটা কালার করার পর আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, এই যে এখানে কালার প্যালেট থেকে দেখবেন ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো যেখানে যে শ্যাডো ছিল, যেখানে যে ব্ল্যাক ছিল, ওটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই তো এটা হচ্ছে আমার কালার ওভারলে। কালার ওভারলে জাস্ট একটা সিঙ্গেল কালার অ্যাপ্লাই করে। আর এরপরে আরেকটা অপশন পাবেন, গ্রেডিয়েন্ট ওভারলে। এটাও সেম, কালার ওভারলের যেই কাজ, গ্রেডিয়েন্ট ওভারলেও সেম কাজ, তবে এখানে মাল্টি কালার অ্যাপ্লাই হয়, একের অধিক কালার, দুইটা, তিনটা, চারটা, যতগুলো কালার দরকার। এখানে আসার পর আপনি ঢুকবেন কোথায়, গ্রেডিয়েন্ট এডিটর। এডিট গ্রেডিয়েন্ট গেলে দেখবেন গ্রেডিয়েন্ট এডিটর চলে আসছে। এবার এখান থেকে আপনার যে কালারগুলো দরকার সেগুলো সিলেক্ট করেন। এটা হচ্ছে কালার পিকার বা কালার স্টপার। এখানে আরেকটা আছে, আমি এখানে আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। যদি আরও কালার নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব,
এবার এই স্ট্রোকার বেস করে আরেকটা কালার সিলেক্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, কালার চলে আসছে। এবার ওকে, তাহলে এটার ম্যাচিংটা ঠিকভাবে করার জন্য কিভাবে করব, অ্যাডজাস্ট করার জন্য এই যে ব্লেন্ড মোড থেকে কালার, দেখেন মাল্টি কালার হয়ে গেছে এটার মধ্যে। ওকে, আচ্ছা এরপর আরেকটা অপশন, এটাকে রিমুভ করে দিই, লেয়ার স্টাইল, রাইট ক্লিক, তারপর হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটা কি হবে, এটা হচ্ছে আমার ফিল কি বলে ভেক্টর কোনো শেপ বা ভেক্টর কোনো অবজেক্টের মধ্যে না, এটা হচ্ছে আমার রাস্টার বেস অবজেক্টের মধ্যে স্ট্রোকও দেওয়া যাবে। জাস্ট স্ট্রোক অ্যাড করে দেন। দেখেন এখানে কোনো স্ট্রোক অপশন না থাকার ফলেও আমরা এরকম একটা পিএনজি ফাইলের মধ্যে স্ট্রোক অ্যাড করতে পারলাম। ঠিক আছে, এবার আপনি স্ট্রোকের সাইজ, এই যে সাইজ, কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই যেখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন না, এটা হচ্ছে স্ট্রোকের কালার। ফুল কাস্টমাইজেশন এখান থেকে করা যাবে। এরপর এটা হচ্ছে অপাসিটি, স্ট্রোকের কালার অ্যাপ্লাই করার পর ওইটার মধ্যে যদি কোনো অপাসিটি চেঞ্জ করতে চান সেটা হচ্ছে এইটা। পজিশন আছে আউটসাইড, ইনসাইড, সেন্টার। ইনসাইড করলে ভিতরে চলে আসবে, তো ভিতরে দিবেন না, আউটসাইডে করলে এটা পারফেক্ট ম্যাচ হয়। ইনসাইড করলে যেহেতু পিএনজি এখানে অনেক এজ স্মুথ না, তো ওইটা আবার অ্যাডজাস্ট হয়ে যায় এজের সাথে, তখন দেখতে ভালো লাগে না, যেটা একটু আগে দেখলাম। এই জন্য অলওয়েজ আউটসাইড করবেন। লেয়ার স্টাইল শেষ। শেপ লেয়ার, পেন টুল। ওকে, আজকে কিন্তু ছোট্ট একটা প্রজেক্ট করবো আমরা। হ্যাঁ, একেবারে সিম্পল একটা প্রজেক্ট। আচ্ছা, শেপ লেয়ার এটা নিয়ে, এগুলো নিয়েও আমাদের আলাদা ক্লাস আছে। শেপের উপরে ডেডিকেটেড একটা ক্লাসই থাকবে শুধু শেপ নিয়ে, ওইটা আরও পরে। আজকে বেসিকগুলো দেখেন, যেমন এখানে যে শেপগুলো আছে এগুলোর একটা কাস্টমাইজেশন আছে কিন্তু। হ্যাঁ, যেমন এটার মধ্যে যা আছে এটাই, কর্নারগুলোই কোনোভাবে এটা ভাঙতে পারবো না বা কর্নারগুলোকে চেঞ্জ করতে পারবো না। এরপর দ্বিতীয় যে টুলটা, এটার মধ্যে একটু কাস্টমাইজেশন আছে, কারণ এটার মধ্যে কি আছে, কর্নারটা রাউন্ড আছে। দেখেন এইটা আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিভাবে করি, কিবোর্ড থেকে মাউসটা ধরে রাখা অবস্থায় ভালো করে শুনবেন যারা নতুন আসছেন। মাউস ধরে রাখা, মাউস ছেড়ে দিলে কিন্তু আমার কিবোর্ড কমান্ড কাজ করবে না। ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট ডাউন অ্যারো প্রেস করব, নিচের অ্যারোটা, তাহলে এই রাউন্ডের পরিমাণ একদম কমে যাবে। যদি আপ অ্যারো, উপরের অ্যারো প্রেস করে থাকি তাহলে রাউন্ডের পরিমাণ বাড়বে। তাহলে আপনি এভাবে করে যতটুকু রাউন্ড লাগে অ্যাডজাস্ট করে নিয়ে তখন মাউসটা ছেড়ে দেবেন। ঠিক আছে, রাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেলে মাউসটা ছেড়ে দিলে হবে। এখন কিন্তু আমার অ্যারো কি কাজ করবে না, অ্যারো কি করলে এখন ওই যে মুভ করবে। ওকে, এটা একটা গেল। এরপর এটা তো পারেন, এটা ওরকম কিছু নাই। এরপরে হচ্ছে পলিগন টুল। ওকে, সো পলিগন টুলের যে কর্নারগুলো আছে, এটাও এখানেও কিছু বিষয় আছে, যেমন এই কর্নারগুলো বাড়ানো কমানো যায়। মাউস ধরে রাখা অবস্থায় উপরের অ্যারো কর্নার বাড়াবে, নিচের অ্যারো কর্নার কী করবে, কমাবে। এই তো। এরপর স্টার টুল, এটাও সেম, উপরের অ্যারো কী করবে, স্টারের কর্নার বাড়াই দিবে, নিচের অ্যারো কী করবে, স্টারের কর্নার কমাই দিবে। ওকে, আচ্ছা এখন আসি পেন টুলের ভিতরে। পেন টুল দিয়ে আমরা মূলত কি করব একটু
শুনি তো পেন টুল দিয়ে আসলে কি করা হয়। পেন টুল দিয়ে কি করতে পারি বলেন তো? ড্র করতে পারি পাথ। একটু সুন্দর করে বলেন। কার্ভ, এগুলো তো করতেই পারি। মূলত আমরা কী জন্য আসলে পেন টুলটা ব্যবহার করি? কাস্টম শেপ বা কাস্টম অবজেক্ট তৈরি করার জন্য। হ্যাঁ, সে অবজেক্ট তৈরি করতে গেলে কার্ভ লাগবে, পাথ লাগবে, ড্র লাগবে, সব কিছুই তো লাগবে, তাই না? তাহলে কাস্টম শেপ বলতে যেটা বোঝায় যেই শেপটা কোথাও নাই, আপনার মাথায় আছে কিন্তু কোথাও তৈরি করা বা অ্যাড করা এরকম কিছু নাই। আচ্ছা, তো সেইটাই আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারবো। তো পেন টুলের ব্যবহার কিন্তু আপনার ফটোশপে যারা করে আসছেন তারা পারেন। ওই সেম এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে। কেমন? ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে কার্ভ হবে। আবার এখানে ক্লিক করে উপরে ড্র্যাগ করলে কার্ভ হবে। হ্যাঁ, আর যদি সোজা ক্লিক করি তাহলে কার্ভনেসটা থাকবে না। এই যে দেখেন, তখন সোজা স্ট্রেট এরকম হয়ে যাবে। তো এখন আপনার মাথায় যেই আইডিয়াটা আছে সেটাকে প্রেজেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে? পেন টুলের মাধ্যমে ড্র করে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। এই তো। তাহলে যেহেতু এখানে পাথ আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ভার্টেক্স বলে এখানে, যেটাকে এতদিন অ্যাঙ্কর নামে চিনতেন সেটা এখানে ভার্টেক্স। আচ্ছা, ওকে। তাহলে কোথায় ছিলাম? এই যে ভার্টেক্স। হ্যাঁ, এই তো। এখন এই ভার্টেক্স কিন্তু টোটালি এডিটেবল। হ্যাঁ, এডিট করা যায়। কারণ আমি এরকম একটা র্যান্ডম শেপ জেনারেট করলাম। এখন আমি চাই যে এই জায়গার ভার্টেক্সটা একটু এডিট করতে, জাস্ট ক্লিক করেন, এই দেখেন এডিট হচ্ছে। আপনি কার্ভটাকেও ইচ্ছা মতো এডিট করতে পারবেন। কার্ভটা তৈরি করার পরে ফাইনাল ডিজাইন হওয়ার পরে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সময়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ভেক্টরের একটা আলাদা বৈশিষ্ট্য। ওকে, তাহলে পেন টুল গেল। পেন টুলের ভিতরে আরও কিছু জিনিস আছে, যেমন অ্যাড ভার্টেক্স টুল। পেন টুল নিয়ে আলাদা ক্লাস আছে, ওইটা একটু দেখি কোন ক্লাসে। এই ক্লাসে বেশ কিছু জিনিস আছে, ওগুলো দেখবো। আচ্ছা, আজকে আরও কিছু জিনিস দেখে। ধরেন আপনি এখান থেকে কিছু একটা অ্যাড করবেন বা কিছু একটু কার্ভ করতে চাচ্ছেন। হ্যাঁ, এখন পেন টুলে গেলে আপনি খেয়াল করে দেখবেন এখানে কোনো ভার্টেক্স নাই। হ্যাঁ, সেক্ষেত্রে মাউস যদি এখানে ধরেন, দেখেন প্লাস সাইন চলে আসছে। অথবা এই যে অ্যাড ভার্টেক্স টুল, এখানে গেলেও আপনি প্লাস সাইন পাবেন। ক্লিক করে দেন, সাথে সাথে ভার্টেক্স চলে আসবে। দেন আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনার কাস্টমাইজেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরপর মাইনাস করার জন্য ডিলিট ভার্টেক্স টুল। এখন যদি চান যে এটা রাখবেন না, মাইনাস করে দেন, ওইটা চলে যাবে। এরপর হচ্ছে কনভার্ট ভার্টেক্স টুল। এটা একটু ডিফারেন্ট, এটা আমি একটা আলাদা একটা শেপ দিয়ে দেখাই। ধরেন এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? এটার মধ্যে আছে কি? আচ্ছা, এটা ট্রায়াঙ্গেলটা আবার নিতে হবে। বিজিয়ার পাথ, এটার মধ্যে কর্নার আছে। এখন এই যে টুলটা সিলেক্ট করলাম, এটার দুইটা কাজ। একটা হলো
কর্নারকে কার্ভ করে আর একটা হচ্ছে কার্ভকে কর্নার করে। ঠিক আছে, কি বললাম? কর্নারকে কার্ভ আবার কার্ভকে কর্নার। এখন কি আছে? কর্নার আছে, ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাগ করব, উল্টা হচ্ছে এদিকে ঘুরে দিলাম, এই দেখেন কর্নার থেকে কার্ভে কনভার্ট হয়ে গেল। আবার এই কার্ভটাকে যদি কর্নার করতে চাই তাহলে সিমিলারলি আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ড্র্যাগ করা যাবে না, জাস্ট ক্লিক। বুঝতে পারছি না? যে কোনো কর্নারকে ড্র্যাগ করলে কী হবে? কার্ভ হবে, আবার ওই কার্ভের ভার্টেক্সের মধ্যে সিঙ্গেল ক্লিক করলে কর্নার হয়ে যাবে। তাহলে এই টুলটা দিয়ে আমরা দুইটা কাজই স্মুথলি করতে পারি, কর্নারকে কার্ভ, কার্ভকে কর্নার, সিঙ্গেল ক্লিক কর্নার হয়ে যাবে। ওকে, এই টুলটা পরে দেখাবো, এটার জন্য মাস্ক শিখতে হবে, মাস্কের পরে। হ্যাঁ, এরপর হচ্ছে সলিড লেয়ার, সলিড কালার গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এভরি অ্যাঙ্কর পয়েন্ট তো গেল, সলিড লেয়ার। ওকে, এটা একটু দেখেন, সলিড লেয়ার বলতে কী বোঝায়? অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ভিতরে জাস্ট একটা সলিড কালার থাকবে, কেমন? এখানে রাইট ক্লিক করেন, নিউতে গেলে দেখবেন যে সলিড, এই হচ্ছে সলিড। জাস্ট ক্লিক করেন, এই যে একটা কালার চলে আসে, দেখেন এই কালারকে ক্লিক করলে, মানে কালার প্যালেটে যদি ক্লিক করেন ফুল প্যালেটটা চলে আসবে। তারপরে কালার সিলেক্ট করেন, যেটা দরকার ওকে করেন, ওকে করেন, শেষ। তাহলে কি হলো? ফুল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার একটা সলিড কালার চলে আসলো কিন্তু। এখন এটাকে আপনি সলিড ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন, বা আলাদা কোনো কনটেক্সটের সাথে আপনি অ্যাড করে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে সলিড, একটা কালার নিয়ে ফুল ব্যাকগ্রাউন্ড জোড়া ফিল হয়ে যায়। আর গ্রেডিয়েন্ট হচ্ছে কি, কোনো একটা শেপ নিয়ে, ধরেন আপনি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন না, এই শেপের মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, সেটা কিভাবে করে? এখানেও সলিড কালার এখন অ্যাপ্লাই আছে, দেখেন ফিলের মধ্যে ক্লিক করলে আমার পুরোটা সলিড কালার হচ্ছে। আমি চাচ্ছি দুইটা কালার বা দুইয়ের অধিক কালার দিতে, সেক্ষেত্রে কী করবো? দেখেন ফিল লেখা আছে, এখানে ফিল অপশন, লেখার উপরে ক্লিক করে দেন। এইবার এখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথমটা হচ্ছে কি, বন্ধ হয়ে যাবে, দেখেন অলরেডি বন্ধ হয়ে গেছে। এরপরে সলিড কালার, তার মানে একটা কালার পাবেন এখানে। এরপরে এইগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ একের অধিক কালার আসবে। তার মানে শেপের মধ্যে যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? এখানে এসে তারপর গ্রেডিয়েন্টটা অন করতে হবে। এখন গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে লাইন আকারে দিবে লিনিয়ার, আর একটা হচ্ছে কি রেডিয়াল, অর্থাৎ এরকম একটু গ্লোব বা একটু সার্কেল আকারে কালারটা অ্যাপ্লাই হবে, কেমন? আমরা লাইন আকারে যেটা আছে সেটাই রাখলাম। এরপর হচ্ছে ওকে, দেন আমরা এবার দেখেন এখানে গ্রেডিয়েন্টের থাম্বনেল চলে আসছে। এবার এখানে ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর পাবো, দেখেন। এখন একটু আগে ক্লিক করার পর সলিড আসলো, এখন আসছে কি গ্রেডিয়েন্ট। তাহলে প্রথমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব নাকি সলিড অ্যাপ্লাই করব। ওকে, তো ওটা করে দিলাম। দেন হচ্ছে আমাদের কালারটাকে সিলেক্ট করে দিতে হবে, কোন কালার বেস করে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই। তো আমরা র্যান্ডম কিছু কালার সিলেক্ট করে দিলাম এখান থেকে, এই দুইটা কালার থাকুক। এখানে অপাসিটি কমানো আছে, এটা অপাসিটিটা 100 করে দিলাম। এবার ওকে, দুইটা কালার চলে আসছে, কিন্তু এটার ব্লেন্ডিংটা স্মুথ না। এটাকে আপনি স্মুথ করতে পারবেন, দেখেন একটা স্কেল আপনাকে দিয়ে দিচ্ছে, এই দুই মাথা ধরে টানতে থাকেন, এই দেখেন একদম স্মুথ একটা ব্লেন্ড হয়ে গেছে। এই স্কেলটাকে ধরে আপনি চাইলে এইটার অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, এই দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, যে কোনো অ্যাঙ্গেলে আপনি কালারটাকে প্লেস করতে পারতেছেন। খুব মজার বিষয় একটা। এটা গেল কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। যদি আমি রেডিয়াল করি তাহলে কি হবে? ফিলে গেলাম, রেডিয়াল করে দিলাম, এবার ওকে। এখন দেখেন এই যে একটা সার্কেলের মতো, একটা গ্লোবের মতো হয়ে গেল। এই গ্লোবটাকে ব্যবহার করে আপনি গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিতে পারছেন, ঠিক আছে? এটা পাশে রাখতে পারেন, তাহলে এরকম একটা লাইটের মতো আসলো, হ্যাঁ, বা এটা মিডিলে রাখতে পারেন, হ্যাঁ, তাহলে এভাবে একদম চারপাশে ছড়ায় গেল কালারটা, এরকম বিষয়টা। ওকে, সো গ্রেডিয়েন্ট ডান।
আচ্ছা, এবার আসি আমাদের প্রজেক্ট স্ট্যাটিস্টিক্স অ্যানিমেশন। তো আমরা এতক্ষণ যা দেখলাম এগুলো ব্যবহার করে একটা সিম্পল প্রজেক্ট করবো। এটার মধ্যে অনেক কিছু চলে আসবে যেগুলোতে আজকের ক্লাসের টপিকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, কারো কোশ্চেন থাকলে দুই একটা কোশ্চেন যদি থাকে এখানে লিখতে পারেন। পাথ ক্রিয়েট করে কি করেন? শুধু পাথ কি ব্যবহার করা যায়? আপনার মূল উদ্দেশ্য হচ্ছে কি কাস্টম শেপ তৈরি করা। শেপ বানাতে গেলে তো পাথ লাগবেই, তো পাথের কথা বললে তো হবে না। কাস্টম শেপ, অ্যান্সার হচ্ছে এটা, কাস্টম শেপ তৈরি করা। কাস্টম শেপ, স্ক্রিন কিছু দেখতে পাচ্ছি না, আপনার পিসি সমস্যা, এটা আপনার আপনার ইস্যু, এখানে কোনো ইস্যু নাই, সবাই দেখতে পাচ্ছে। প্র্যাকটিস করতে গেলে বোঝা যাবে কতটুকু হবে। ওকে, ঠিক আছে, রাবেয়া আক্তার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত লেখেন, বের হয়ে আবার আসেন। ঠিক আছে, যার স্ক্রিনের সমস্যা তিনি বের হয়ে আবার আসতে পারেন। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট প্রজেক্ট করবো, একটা ব্যাকগ্রাউন্ড রাখবো এখানে। সো ব্যাকগ্রাউন্ডে একটা সিম্পল ভিডিও রাখতে পারি। কীরকম ভিডিও রাখা যায় দেখি। এরকম একটা প্যানিং, অর্থাৎ ক্যামেরা প্যান করতেছে, এটা রাখা যায়। আপনাদের যে কোনো আপনারা ভিডিও রাখতে পারেন। এখন এই ফুটেজগুলো আপনারা কোথায় পাবেন? আমি যে ফুটেজগুলো ইউজ করতেছি এটা আসলে পাওয়া যায় কোথায়? এগুলো কিন্তু ফ্রি, গুগল থেকে ডাউনলোড করা এবং ফ্রিতে ডাউনলোড করা। ফ্রিতে ডাউনলোড করা, তো আমি একটু দেখাচ্ছি। পিক্সাবেতে চলে যাবেন। ঠিক আছে, আবার পিক্সেলসও আছে, পিক্সেলস। এই দুইটা সাইট একেবারে কমন। এর বাইরেও অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে ডাউনলোড করা যায়। তো কিছু কিছু ওয়েবসাইটে সাইন আপ করতে হয়, কিছু ওয়েবসাইটে ফুটেজ নিতে হলে আপনাকে পেমেন্ট করতে হয়। তো এগুলোতে পেমেন্ট কিছু লাগবে না, সাইন আপও লাগবে না, খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। ফটো আছে, এখানে ভিডিও সিলেক্ট করবেন, এটা হচ্ছে পিক্সেলস। আবার পিক্সাবেতে হচ্ছে এখান থেকে ভিডিও সিলেক্ট করে সার্চ করবেন, ব্যাস। ধরুন আমি ওয়াকিং ভিডিও আছে, দেখেন কত ভিডিও লাগবে ওই টাইপের। ডাউনলোড করা খুবই সহজ, ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে আবার ক্লিক করেন, এখান থেকে নিয়ে ব্যবহার করেন, শেষ। এখানেও সেম, এই যে ভিডিও সার্চ করেন, হাবিজাবি করলাম, এবার হচ্ছে এন্টার। হ্যাঁ, এরকম কোনো ভিডিও নাই। ঠিক আছে, ন্যাচারাল কিছু ভিডিও চলে আসলো, যেটা দরকার জাস্ট ক্লিক করেন, এই হচ্ছে ডাউনলোড। ও যে ডাউনলোড শুরু হয়ে গেছে, কত সিম্পল ডাউনলোড করাটা, একদম ইজি টু ইউজ। সো ওগুলো ইউজ করতে পারেন না। আবার বলছি, এখানে যেই টাইপের ভিডিও আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন জাস্ট এখানে সার্চ করবেন। হ্যাঁ, এইটা কিন্তু আপনাকে করতে হবে, যে আপনার কী লাগবে সেটা তাকে বলতে হবে, এছাড়া তো দিবেন না সে। ওকে, এরপর আমি তো একটা ভিডিও নিয়ে নিলাম। হ্যাঁ, এটা হতে পারে একটু আগে যেটা ডাউনলোড করলাম, এটা দেখি তো কেমন, এটাও খারাপ না। দেখ, ওটাতে হবে। আচ্ছা, এখন আমরা এটার উপর একটা ওভারলে দিব, অর্থাৎ এটার উপর যেহেতু কন্টেন্ট বসাবো, একটা ওভারলে।
আবার বলছি আমরা এইটার উপরে কাজ করব, সেক্ষেত্রে আমি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করছি এটাকে লক করে দিব। তাহলে কি হবে, উপরে আমরা কাজ করতে পারবো ইজিলি। আমার এখানে ক্লিক করলে এটা নড়বে না। যদি লক ছাড়া থাকে দেখেন যে ক্লিক করে সরে যাচ্ছে, এটা বারবার ডিস্টার্ব করবে। অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা রাখলাম সেটাকে লক করব, রাইট ক্লিক করে নিউ সলিড। এটা আমি একটু আগে দেখাইছি। সলিডটাকে ব্ল্যাক রাখবো, ওকে করে দিব। সলিডের অপাসিটি একদম ডাউন করে দিব, হালকা একটু কমাবো আর কি, যাতে করে অল্প করে দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে দেখা যাবে এরকম না, তাহলে আমার উপরে কন্টেন্ট আমরা দেখতে পাবো না। তোমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্টে। ব্যাকগ্রাউন্ডে রাখা কী কারণে, একটু এন্টারটেইন বা একটু অ্যাট্রাকটিভ করার জন্য। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে লক, এটাকে আমরা রিনেম করতে পারবো কিন্তু, হ্যাঁ রাইট ক্লিক করলে দেখেন রিনেম, আমি লিখলাম বিজি, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আবার লক, আগে ক্লাস শেষ করেন, হ্যাঁ ক্লাস শেষ করেন তারপরে এগুলো করেন। এইবার এখানে একটা টেক্সট ছিল স্ট্যাটিস্টিক্স, এটাই করেন সমস্যা নাই। কপি করলাম, ব্যাস। এইবার হচ্ছে ক্যারেক্টার প্যালেট, একটা ফন্ট সিলেক্ট, কালার ব্ল্যাক আছে হোয়াইট করলাম। এটা আচ্ছা শুধু স্ট্যাটিস্টিক্স রাখলেই হবে। এটা ডাবল টিক করে দিলাম, একটু বড়। আচ্ছা এটা হলো স্ট্যাটিস্টিক্স। ওকে, এখন একটা কমন ডিজাইন করব। এখানে এরকম একটা শেপ থাকুক। এখন কেউ কেউ বলতে পারবেন এটাকে আমরা সলিডে ব্যাক করবো কীভাবে। গ্রেডিয়েন্ট আছে, আমি চাচ্ছি সলিড কালার দিতে। লেখেন এখানে, দ্রুত লেখেন সলিড কালার কীভাবে দিব, ফিল থেকে। ওকে ফিল, ফিল অপশন, রাইট ফিল অপশনে গেলাম, এই যে সলিড, যাক তাইলে আপনারা বুঝতে পারছেন। ওকে এবার আমি এটা ঘুরে দিলাম, শিফট ধরে ঘোরালাম যাতে করে আমার পারফেক্টলি একটা রোটেশন থাকে। এর কালারটা একটু ডিফারেন্ট করে দিই, কেমন ক্যাটকেটটা কালার চোখে লাগতেছে। আচ্ছা এটা থাক, এইটার সাথে কি থাকতে পারে, এটা স্ট্রোক থাকুক, হ্যাঁ লাইট কালার স্ট্রোক থাকুক। আচ্ছা অ্যালাইনটা একটু সেন্টার হোক, না এভাবে একটু সেন্টার হোক। আর একটু ছোট করতে হবে। আপনারা বুঝতেছেন নাকি উপর দিয়ে যায়, উপর দিয়ে যাচ্ছে দেখেন তো, বুঝতেছে। ওকে থ্যাংক ইউ সবাইকে। ওকে ওকে আচ্ছা, এখন এইটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল ডি, আমি যে লেয়ারটাকে ডুপ্লিকেট করব সেটাকে সিলেক্ট, কন্ট্রোল ডি, এ দেখেন লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এটাকে সরে ফেললাম, ঠিক আছে। ওকে এটা নিচে নিচে রাখি, আমার এই লেয়ারটা নিচে লাগবে। আর এটাকে একটু ডিফারেন্ট করব, একটু ছোটো করে রাখি,
চলে। এটার কালারটা একটু ডিপ করি, হ্যাঁ, হালকা একটু ডিপ। এটা লেয়ারটা এখান থেকে নিচে করে দিলেই এখানে নিচে চলে যাবে, ঠিক আছে, নিচে চলে গেছে। এইটাকে বেস করে আমি এভাবে একটু অ্যালাইন করলাম। এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট, কীভাবে, কন্ট্রোল ডি, এটাকে নিচে নেওয়ার দরকার নেই, এটাকে ধরে শিফট ধরেন তাহলে এ পাশে নিয়ে আসেন। শিফট কেন ধরলাম, এই অ্যালাইনটা যদি ঠিক থাকে। তাহলে ছোট্ট একটা লেআউট হয়ে গেল আমার। এখন এটাকে অ্যানিমেশন করব। কি অ্যানিমেশন করব, পজিশন করব আগে। প্রথমে এটা আমি একটু টেক্সটটাকে অফ করে রাখি, এইটা টেক্সট অ্যানিমেশনটা একদম লাস্টে হবে। আর এইটা হচ্ছে স্কেল করব এখন। তাহলে কিবোর্ড থেকে এস চাপলাম, অ্যানিমেশন দিলাম। শুরুতে কি হবে, শুরুতে ছোট থাকবে, ছোট, অর্থাৎ 0 থেকে, এটা 0 থেকে আস্তে আস্তে বড় হলো। ফাইন, একটু ফাস্ট হোক। আর একটু ফাস্ট। এগুলোকে আরও স্মুথ করা যায়, ওই ক্লাসে এখনও আসেন নাই। এটা যখন শিখবেন গ্রাফ এডিটর তখন দেখবেন যে একেবারে রিয়েলিস্টিক করতে পারবেন। এখন এটা করা যাবে না, তবে ওইগুলো বাদ দিয়ে যতটুকু হয় আর কি। হ্যাঁ, রোটেশনও হবে। রোটেশনের শর্টকাট বলেন, রোটেট প্যারামিটারের শর্টকাট বলেন আর। ওকে, এখন স্কেলের সাথে আমরা ওটাকে দেখবো। তাহলে শিফট আর নাকি শুধু আর? শিফট আর, ফাইন। শিফট আর, রোটেশন, এখানে আমি 1 করে দিলাম। তাহলে কি হবে, 360 একবার ঘুরবে। ফাইন, স্ট্রোকটা একটু বড় হওয়া দরকার। ওকে, এটা বড় হওয়ার পর এই দুইটা দুই পাশ থেকে চলে আসবে। তাহলে এগুলোকে একটু সামনে আগাই দেবো। শুরুতে ওগুলো থাকবে না, বড় হওয়ার পরে আসবে। বড় হইলো, এখন হচ্ছে এই দুইটাকে পজিশন করব। তাহলে পি চাপবো কিবোর্ড থেকে, পি পজিশন। এরপর এটা হচ্ছে লাস্ট পজিশন। প্রথম পজিশন কোথায়, ভিতরে। শিফট ধরে ভিতরে নিয়ে যাব, ধরেন সেন্টারেই থাকলো, সমস্যা নেই। এবার সেম কাজটা এখানে করতে হবে, পি চাপলাম, এটা হচ্ছে লাস্ট পজিশন। এই দুইটা কিন্তু সেম থাকতে হবে, সেম জায়গাতে। এবার এটাকে ভিতরে নিয়ে আসলাম এখানে, ব্যাস। এবার দেখেন দুইটা একবারে একই সময় বের হয়ে যাবে। বোঝা গেল এটা? বুঝছেন? ওকে, গুড। এবার আমরা টেক্সটটাকে অ্যাড করব এখানে। তাহলে এই দুইটা শেপ আসার পরে আমার টেক্সট আসবে, অথবা ওই দুইটাও বের হবে আর সেই টেক্সটটাও চলে আসবে। তাহলে এই হচ্ছে আমার টেক্সট, কই গেল, এই হচ্ছে টেক্সট। একটু সামনে দিয়ে দিলাম। আপনি এভাবে নর্মালি রাখতে পারেন, বা এটার মধ্যে একটা অপাসিটি ইউজ করতে পারেন। আর আমি একটা কাজ করি, ড্রপ শ্যাডো ইউজ করবো এখানে। হ্যাঁ, ড্রপ শ্যাডো। শ্যাডো অনেক গাঢ় আছে, এটা হালকা করতে হবে। আইড্রপার দিয়ে আমি সেম কালারটা নিয়ে এটাকে একটু ডার্ক করে দিলাম। অপাসিটি কমাই দিই। এবার দেখেন টেক্সটটা কিন্তু একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, একটু 3D এরকম মনে হচ্ছে। আচ্ছা, থাকুক। এখন টেক্সটের অ্যানিমেশনটা কোথা থেকে হবে?
হালকা একটা অপাসিটি থাকতে পারে, টি চাপবো অপাসিটির জন্য। এইটা হচ্ছে লাস্ট, প্রথমে 0, ফাইন, ঠিক আছে। এটা ফেডনেস থাকলো আর কি এখানে। হ্যাঁ, তাহলে এইটুকু আমার ডান, এইটুকু শেষ। এটা এভাবে থাকুক। এই জায়গায় আমরা একটা শেপ নিব এখন, ঠিক আছে। আমাদের কিন্তু আর একটু কাজ বাকি আছে। হ্যাঁ, এইরকম একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এটার মধ্যে একটা অপাসিটি থাকবে। তার আগে কালারটা হোয়াইট করি, অপাসিটি একদম 0, এরকম হালকা একটা, একবার হালকা করে বোঝা যাবে এরকম একটা শেপ। আরও হালকা করতে হবে। ওকে, এটাকে স্কেল করে দিই। হ্যাঁ, প্রথমে 0 থাকবে, তারপর এরকম 0, ব্যাস। এটা আর একটু ফাস্ট হোক, ঠিক আছে, এরকম। ঠিক আছে, ফাইন। এখন এই জায়গাতে কিছু বার চলে আসবে, বার। ওই যে চার্টগুলো করছেন না, পাই চার্ট, বার চার্ট, এগুলো আর কি। তাহলে স্ট্যাটিস্টিক্সে যে চার্টগুলো আছে ওইটার একটা বার চার্ট এখানে অ্যানিমেট হবে। সো এটাকেও লক করে রাখি, কারণ কি এটার উপরে আমরা কাজ করব। এটার উপরে কাজ করতে হবে। এখান থেকে চার্ট তৈরি করবো কীভাবে, মানে বারগুলো এরকম একটা শেপ। এটাকে আপনি চাইলে পাশে ছোট করতে পারেন। ওকে, আমি এখানে 3টা 4টা ব্যবহার করব, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। আচ্ছা, এখন এটার সাথে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, ওইটা কিন্তু আজকের ক্লাসের টপিক না। আজকে শুধু র্যান্ডম একটা অ্যানিমেশন করবেন, কোনো পার্সেন্টেজ, কোনো টেক্সট কিছু অ্যাড হবে না। ওইটা আপনাদের যখন এক্সপ্রেশনের ক্লাস হবে তখন এখানে আবার আপনারা পার্সেন্টেজ অ্যাড করতে পারবেন। অর্থাৎ এটা এখান থেকে আস্তে আস্তে বাড়বে আর উপরে পার্সেন্টেজ ফুলফিল হবে। হ্যাঁ, 0 থেকে 100 হবে, 0 থেকে 60% হবে, যার লেভেল যতটুকু ওইটুকু লেভেলটা শো করবে। এখানে কোনো লেভেল দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটাকে সামনে টেনে দিলাম। এবার সিম্পলি আপনারা স্কেল করবেন। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা যে স্কেল হবে শুধুমাত্র হাইটটা কিন্তু বাড়বে, এখানে উইথটার মধ্যে কোনো স্কেল দেওয়া যাবে না, উইথ সেম থাকবে। তো যখন আপনি এটাকে এইভাবে করে, সরি এটা না, এটা এইভাবে করে ছোট করবেন, তখন কিন্তু দেখেন উইথ হাইট দুইটা একসাথে ছোট হচ্ছে, করা যাবে না। এটা হচ্ছে উইথের ভ্যালু, এটা হাইটের ভ্যালু। তাহলে আমাকে এইখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে আনলিঙ্ক করতে হবে। প্রথমে ক্লিক করে দেন, লিঙ্কটা ব্রেক হয়ে গেল। এখন হচ্ছে এইটার মধ্যে অ্যানিমেশন হবে। আমি স্কেলের মধ্যে কি ফ্রেমটা নিয়ে নিলাম, এটা 0 হবে। হ্যাঁ, 0। এবার দেখেন 0 থেকে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে নি বলেন তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বলেন। রাইট, ঠিক নাই।
কারণ এটা দেখেন মাঝখান থেকে হচ্ছে, তাহলে কোথা থেকে হওয়ার কথা? উপর থেকে, তাই না? উপর থেকে নাকি নিচে থেকে? নিচের থেকে হবে, উপরে না। হ্যাঁ, এই অ্যানিমেশনটা হওয়ার কথা এই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে এই যে লিখে দিয়েছেন অনেকে, অর্থাৎ আপনারা এটার সাথে রিলেট করতে পারতেছেন। এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে, আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখছিলাম অ্যাঙ্কর পয়েন্টের যে ব্যবহার সেটা। তো দেখেন যখন অ্যানিমেশনে ঢুকবেন তখনই অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে, অ্যাঙ্কর পয়েন্টের প্লেসমেন্ট লাগবে। সো অ্যাঙ্করটাকে কী করব, এখানে দিয়ে দেব। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট তুলে গেলাম, এখানে দিয়ে দিলাম, দেখেন আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, তো অ্যানিমেশনটা করে ফেললাম, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকে থাকুক। অ্যানিমেশন করার পর আমি তাকে দেখাই দিলাম তুমি এখান থেকে বড় হবা। যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে উপর থেকে বড় হবে, উপর থেকে নিচের দিকে আসবে তখন। ঠিক আছে, কিন্তু আমার লাগবে কি নিচের থেকে উপরে। ঠিক আছে, আন্ডু করলাম, কন্ট্রোল জেড, এই যে। তাহলে কিন্তু এটা ডান, এটা হয়ে গেছে। এখন এটাকে ডুপ্লিকেট করতে পারি, যেহেতু আমার আরও লাগবে সেম সাইজ সেম অ্যানিমেশন। তাহলে এটাকে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, একটু সামনে টেনে দিলাম এবং এটাকে শিফট ধরে পাশে সরাই দিলাম। ঠিক আছে, তো আমি এটা একটা কালার দিয়ে দিই। প্রথমটাতে ধরেন এইটা হচ্ছে একটু গ্রিন থাকলো, গ্রিন টাইপের, হ্যাঁ এরকম থাকলো, যেহেতু এটা সবার থেকে বড় হচ্ছে 100%। এটা ধরেন একটু ছোট থাকলো, এরকম এতটুকু থাকলো আর কি। এটার কালারটা আমি একটু একটু নেগেটিভ করে দিলাম। এখন এখানে ব্যাপারটা এখানে খেয়াল করবেন ভালো করে। হ্যাঁ, তো এটা কিন্তু পুরোপুরি বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যানিমেশন এভাবেই দেওয়া, যেহেতু এখান থেকে ডুপ্লিকেট করা। এখন আমি চাই এটা পুরোটা বড় হবে না, এখানে এসে থেমে যাবে। কিন্তু সেটা তো হচ্ছে না, দেখেন তো এই পর্যন্ত যাচ্ছে। তো এখানে থামানোর ওয়েটা কি ভালো করে খেয়াল করেন। এটাকে সিলেক্ট, এই যে এই শেপের মধ্যে আসবো, স্কেলের পিছনে যান। দেখেন এইটা কিন্তু প্রথম দিন শিখছিলাম যে এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়। কোথায় অ্যাড হবে? এই যে ভ্যালুটা দেখেন, আমি এখানে মাউস সরাবো, আপনারা ভ্যালু খেয়াল করবেন। যত মাউস সরতেছে তত কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে, দেখতেছেন? ওকে, তো আমি চাই 50% বা 60% এসে, দেখেন 60% হচ্ছে এতটুকু, তাহলে 60% এসে এটা এটা স্টাক হয়ে যাবে। তাহলে 60% রেখে আমি জাস্ট একটা অ্যাঙ্কর নিব, পরের অ্যাঙ্করটাকে ডিলিট করে দেবো, শেষ। তাহলে সেটা আর বাড়বে না এখানে। এটুকু বুঝলে বাকিগুলো করতে পারবে। এটাকে কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট, একটু টেনে দিলাম। এবার শিফট ধরে আমি এটাকে পাশে নিয়ে নিলাম। হ্যাঁ, কালার চেঞ্জ, ধরেন এটা একটু এরকম থাকলো। এখন এটাকে আর একটু উপরে দিতে চাই, ধরেন এটা থাকবে কত, 70% বা 80% এটা। তাহলে আমি এটা সরাই দিই, এখানে ধরেন 60 আছে, 70 বা 80 করে দিলাম, এই যে 80% করে দিলাম। ঠিক আছে, এই তো। আরেকটা দিতে পারি, কন্ট্রোল ডি, এখানে দিলাম এটাকে ধরেন 80% আছে, ওইটাকে সরাই নি আগে, এভাবে সরাই দিলাম। হ্যাঁ, তারপর কালার চেঞ্জ করে দিই, এইটাকে আমি 90% করে দিচ্ছি। এখানে ভ্যালুটা যদি লিখেও দেন, 90 লিখে এন্টার করেন, তাও হবে 90%। ঠিক আছে, ফাইন। এবার দেখেন হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এবার আমরা পুরোটা একটু একসাথে দেখি কি হলো। এগুলো একটু সেন্টার করতে হবে, এখানে জায়গা খালি বেশি আছে, এই পাশে খালি কম। তো আমরা এভাবে করে দিলাম। এটাকে ম্যানুয়ালি সেন্টার করা যায়, ম্যানুয়ালি না মানে অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টার করা যায়, ওইটা আরও পরে। আমরা এবার একটু দেখি, ব্যাস এটা ধরেন 4 সেকেন্ড থাকলো বা 3 সেকেন্ড। এখন 3 সেকেন্ডে রেখে আমি যদি রেন্ডার করতে চাই, সেক্ষেত্রে প্রথম দিন তো শিখছেন একটা জিনিস, কম্পোজিশন থেকে আমার টাইমলাইনটাকে কী করতে হয়, টাইমলাইনটা কমাই দিয়ে তারপর হচ্ছে রেন্ডার করতে হয়, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমরা এই যে টাইম রুলারটা,
আমার টাইমলাইন এভাবেই থাকবে, 25 সেকেন্ডের টাইমলাইন থাকুক, সমস্যা নেই। টাইম রুলার এই যে এখানে মাউস ধরে এটাকে যদি কমাই দিই, অর্থাৎ 3 সেকেন্ড এসে যদি আমি এটাকে ব্রেক করে দিই বা এখানে স্টার্ট করে দিই, তাহলে 3 সেকেন্ডের পরে আর আমার রেন্ডার হবে না। অর্থাৎ এই টাইম রুলারের এরিয়া যতটুকু থাকবে ওইটুকু বাদে বাকি অংশ রেন্ডার হবে না। যদি এখানে রেখে দিই তাহলে এইটুকু রেন্ডার হবে, এটুকু কিন্তু ব্ল্যাঙ্ক, এটাকে রেন্ডার হবে, এইটুকু অ্যানিমেশনের মধ্যে রেন্ডার হবে না। অর্থাৎ টাইম রুলার এরিয়া যেখানে থাকবে ওইটুকু রেন্ডার করতে পারবেন, আর বাকিটুকু রেন্ডার হবে না। তাহলে আজকে আরেকটা সলিউশন শিখলাম, যদি আমরা কম্পোজিশন ছোট নাও করি তাও আমাদের সিলেক্টেড এরিয়া রেন্ডার করতে পারবো। কিভাবে? টাইম রুলারকে এক্সপ্যান্ড করে বা রিডিউস করে। এটাকে রিডিউস করার আরও শর্টকাট আছে, অনেক কিছু আছে, ওগুলো আস্তে আস্তে শিখবো। ফাইন। এখন যদি চাই যে আমরা ছোট্ট একটা সাউন্ড ইফেক্ট বা একটা মিউজিক অ্যাড করবো, সেটাও সম্ভব। মিউজিক কোথায় পাবো? এই যে পিকজাবে দেখছিলেন না, এখান থেকে মিউজিক পাবেন। এখানে আসেন, ক্লিক করেন মিউজিক, এখানে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। অভাব নেই, আপনার কাছে যেটা ভালো লাগে ডাউনলোড করেন। তো এটাই নিলাম ডাউনলোড। তো মিউজিকটা এখন ব্যবহার না করাই ভালো, কারণ এটাকে ফেড ইন ফেড আউট দিতে হয়। যে এখানে ছেড়ে দেন, উপরে চলে আসবে, এটা থাকুক, সমস্যা নেই। মিউজিক শুরু হতে হতে শেষ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 3 সেকেন্ড। এখন একটা মিউজিক ফেড ইন হইতে তো 3 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে। তো মিউজিক শুরু হতে হতে শেষ, এ কারণে আমরা আজকে মিউজিকটা ব্যবহার করব না। এর থেকে একটু বড় প্রজেক্ট হলে তখন ব্যাস এটাকে রেন্ডার করবো। এখন আপনারা যেটা করবেন, আমি যেটা দেখালাম এটাই করা লাগবে, বিষয়টা এরকম না, এরকম কিছু একটা করেন। এটা এখান থেকে ডিফারেন্ট হোক, বা আপনার কনসেপ্ট এখানে অ্যাড করতে পারেন, এটার সাথে আইডিয়া জেনারেট করতে পারেন, একটু ডিফারেন্ট কনসেপ্ট হোক। তবে এমন কিছু করবেন না যেটা অ্যাডভান্স কোনো টুলস ইউজ করা লাগে। টুলসগুলো সেম থাকুক, আপনার আইডিয়াটা একটু সুন্দর হোক, একটু ডিফারেন্ট হোক, কোনো সমস্যা নেই। না, সাউন্ড ইফেক্ট তো অন্য জিনিস, সাউন্ড ইফেক্ট না। আচ্ছা, এই সফটওয়্যার একটু ঝামেলা করতেছে, আমি এখান থেকে রেন্ডার দিয়ে দিচ্ছি। তো কালকে থেকে বেশি প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ইস্যু। এই তো ওকে। আপনি কি অ্যাডমিশন নিছেন? তাহলে তো গ্রুপে থাকার কথা আপনার, মিঠুন। নিচে আর উপরে তো কোনো ব্যাপার না, এটা কোশ্চেনটা কেন আসতেছে? এটা সব তো পিন করা লিঙ্কগুলো। আপনি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন নাকি? প্রিভিয়াস ক্লাসগুলো করেন নাই? তাহলে যদি ফার্স্ট ক্লাস না হয় তাহলে এগুলো এখন জিজ্ঞেস করতেছেন কেন? ক্লাসে এগুলো কত হাজারবার করে বলা হয়েছে, এই 3টা ক্লাসে, মানে মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে। এরপরে তো এগুলো বলা যাবে না, একই জিনিস বারবার বলবো? আমি কি রোবট না মানুষ? কি মনে হয়? একই জিনিসটা এতবার বলা যাবে না। ফিচারে আছে, ফিচার আছে, আজকে শুরুতেও তো কয়েকবার করে বললাম। ফিচারে লিঙ্ক করা আছে, পিন করা আছে লিঙ্কগুলো, ভিডিও লিঙ্ক, ক্লাসের লিঙ্ক, সব কিছু এখানে দেওয়া।
এরপরও মানে একই জিনিস বারবার এসে যদি কোশ্চেন করেন তাহলে তো ভালো লাগে না শুনতে। ওকে, ক্লাস রিলেটেড কোশ্চেন থাকলে বলতে পারেন, শেষ করব। মাইক অন করা আছে, কোশ্চেন সেশনে আছি আমরা এখন। স্যার একাধিকবার মানে একটা না, এখন তো আমরা 4টা বার নিয়েছি, এখন 4টা বারের মাঝখানের যে স্পেস আছে ওটা যদি স্যার আমরা একটা একটা করে সরাই নিই তাহলে কিন্তু স্যার মাঝখানে স্পেস গুলা ইভেন হয় না, সমান থাকে না। তো আমি স্যার আমরা একটু আগে একটার তো সাথে আরেক বলছিলাম এটা নিয়ে, কেউ কেউ বলতে পারবেন এটা নিয়ে কি বলছিলাম? তো এটা কি স্যার সামনে, আপনি কি স্যার ক্লাসের মধ্যে বলছিলেন যে এটার সামনে আছে, তো হ্যাঁ এইটাই কি সামনে আছে কিনা? হ্যাঁ, এটা সামনে আছে। ওকে। এরপরে কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমি যে আজকে যে ইয়াটা করলাম অ্যাসাইনমেন্টটা, ওইটাতে দেখলাম যে আমার প্লেনটা আমি নিচ্ছি ঠিক আছে, প্রথম রোটেশন আসলো, দ্বিতীয় রোটেশন যখন নিচে দিচ্ছি আমার প্লেনটা উল্টো হয়ে যাচ্ছে। আপনার আমি এটা আপনার কথা ক্লিয়ার আসতেছে না, কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে, বোঝা যায় না। স্যার হ্যালো, আমাদের ওই 4টা বার একসাথে কিভাবে টান দিলেন একটু আরেকবার সিলেক্ট দেখালে করে, ভালো হতো। সিলেক্ট করে। শিফট ধরে সিলেক্ট করলে এটা একসাথে টানতে পারবেন। ধন্যবাদ। এই যে একটা, এবার শিফট ধরলাম, পরেরটা পরেরটা পরেরটা, শিফট ধরলে একটার সাথে আরেকটা সিলেক্ট হয়। এরপর আমি এভাবে টেনে তারপরে ই করলাম আর কি। আর এটাকে ডিস্ট্রিবিউট করা যায়, ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা অ্যালাইনমেন্ট শিখতে হবে। অ্যালাইনমেন্ট শেখানোর পরে ডিস্ট্রিবিউশন, এটা একটা ক্লিক করলে অটোমেটিক এই গ্যাপগুলো সমান হবে, অ্যালাইন হয়ে যাবে, এগুলো অটোমেটিক হবে। তো এগুলো ক্লাস আরও পরে, আজকে ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, পরের আর আমি কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের ওই অবজেক্টটাতে আমরা আর কি উল্টা হয়ে যেন না হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? কিসের অবজেক্ট? যেমন আমি প্লেনটা লিখছি, প্লেনটা যখন উপর দিকে আসলো, পরে যখন আবার নিচ থেকে উপরে যাবে তখন আমি ওই ইয়াটা যে লিখি এটা উল্টা হয়ে গেল উপর। উল্টা আপনি ক্লাস ফলো করেন না, এই জন্য। ক্লাসে পাথটা কীভাবে নিছিলাম আপনি দেখছেন, গোল করে একদম রাউন্ডের মতো নিছিলাম, আপনি ওইভাবে করেন নাই, উল্টা পাল্টা করে ফেলছেন। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখে আবার ওই পাথটাকে জেনারেট করবেন। হ্যাঁ, ওই পাথে সমস্যা, আর কোনো সমস্যা নেই আপনার, সব ঠিকঠাক। শুধু পাথটা একটু দেখবেন যে কীভাবে করা হয়েছিল। হ্যাঁ, আবার নতুন করে পাথটা করবেন, পাথ বানানোর পরে ওই পাথটাকে আবার রিফাইন করবেন। হ্যাঁ, ভার্টেক্স ধরে ধরে একটু কার্ভটাকে ঠিক করবেন, যেখানে দেখবেন আঁকা বাঁকা আছে, কর্নার বের হয়ে আছে, ওইটাকে একটু কার্ভ করে দিবেন, তাহলেই দেখবেন ওইটা আর থাকবে না। হ্যাঁ, হয়ে যাবে এটা। পরের কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাই। স্যার বলেন। এই যখন আপনি ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন না, করার পরে যে হ্যান্ডেলটা নড়াইলেন, একসাথে কিন্তু দুইটা হ্যান্ডেল নড়তেছিল, ওই জায়গায় যদি আমি একটা হ্যান্ডেল নাড়াইতে চাই তাহলে কি করব? একটা হ্যান্ডেল এখানে নড়ে না, দুইটাই নড়বে। আপনি কন্ট্রোল ধরে ট্রাই করতে পারেন। হ্যান্ডেল বলতে দাঁড়ান, এক মিনিট। এই যে কার্ভের এইটা কথা বলতেছেন, এই যে জি জি, এটা একটা এটা এই একটা, আচ্ছা কন্ট্রোল ধরতে হ্যাঁ, হবে, কন্ট্রোল। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আর একটু আগে যে কোশ্চেনটা করলেন আপনাকে এটা বলছিলাম, এখানে দেখাই দিই। যখন এভাবে কার্ভ করবেন, হ্যাঁ এই যে এভাবে আপনাকে সিকুয়ালি নিয়ে আসতে হবে। এখন যদি উপরে নিয়ে যান আবার এদিকে ঘোরান তখন তো এটা উল্টে যাবে আর কি, তো ওইভাবে নেওয়া যাবে না। এইভাবে রাউন্ডটা পারফেক্টলি করতে হবে, তাহলে সে এদিক দিয়ে এসে নিজের বডিটাকে পারফেক্টলি ঘোরাবে। আর যদি এদিক দিয়ে এসে এইভাবে করেন তাহলে তো উল্টাই হবে, ওইটাও তো আপনি ঠিক করতে পারবেন না। সো এরকম উল্টা কোনো ডিরেকশন দেওয়া যাবে না, ঠিক আছে, এইটার কথা বলছিলাম। এখন ধরেন আপনার পাথ ক্রিয়েট করা শেষ, এবার দেখবেন এখানে আঁকা বাঁকা আছে কিনা, এগুলোকে ধরে ধরে এভাবে রাউন্ডটাকে ঠিক করে নেবেন। এগুলোর কথা বলছি, এটা ঠিক না হলে স্মুথ হবে না। আর এটা লাস্ট ক্লাসে অনেক সুন্দর করে দেখানো আছে। বলেন তারপর। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার এখানে হচ্ছে এই অবজেক্ট গুলাকে যে অ্যাঙ্গেল করব সেই অপশনটা হচ্ছে আমি পাচ্ছি না আসলে, মানে সিলেক্ট করার পর এই যেমন রেক্টেঙ্গেলটাকে আমি একটু এই অ্যাঙ্গেল করে ঘোরাতে চাচ্ছি, সেটা পারতেছি না। আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। এই যে এখানে অ্যারোতে ক্লিক করে স্ক্রিন শেয়ার করবেন হাতের পাশে। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার হচ্ছে এটা, হুম, এখন আমি হচ্ছে এই অবজেক্টটাকে এটাকে এখান থেকে এখানে একটা কার্ভ চিহ্ন আসে, এটাকে মানে এভাবে ঘোরাতে চাচ্ছি, মানে একটু এভাবে ঘোরাতে চাচ্ছি, এটা পারতেছি। মানে রোটেট করবেন এটাকে, কি ঘোরাবেন যে এটাকে এটাকে রোটেট একটু করবেন? এভাবে মাথাটাকে একটু নিচের দিকে ঘোরাতে, হ্যাঁ, সেটার জন্য রোটেট হ্যাঁ টুল হ্যাঁ আছে। রোটেট করতে চাচ্ছি। দেখেন ওই যে জুম টুলের পাশে একটা রোটেট টুল আছে, এটা হ্যাঁ। এটা সিলেক্ট করে তারপরে ড্র্যাগ করেন। আচ্ছা হ্যাঁ, এই- এখন ক্লিক করে নিচের দিকে টানেন, দেখবেন ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, স্ক্রিনটা আমি অফ করে দিই। অফ করে দেন, সমস্যা স্যার নেই। স্যার আরেকটা প্রশ্ন ছিল। হুম, হ্যাঁ বলেন। তা আমি যখন ওই আপনার প্রজেক্টটা করতেছিলাম, হুম, অ্যাসাইনমেন্টটা করতেছিলাম, তখন আমি বেশ কয়েকবার করার পরে আমি ওই যে একবার উপর চাপ দেওয়ার পরে মিস হয়ে যাচ্ছে, ওটা আর খুঁজে পাচ্ছি না, আবার নতুন করে করতে হচ্ছে। এইটা স্যার এটা তো দেখতে হবে কি করছেন। এটা তো হওয়ার কথা না, আপনি উল্টাপাল্টা কিছু করে ফেলছেন হয়তো বা। এটা আপনার প্রবলেম, সফটওয়্যারের কোনো ইস্যু না। আপনি হয়তো উল্টাপাল্টা চাপ দিয়েছেন, দেখে নেবেন না কোনো একটা ক্লিক করার আগে বুঝে ক্লিক করবেন যেটা আসলে, কারণ ক্লিক করার আগে ওইখানে একটা পপ আপ আসে, একটা লেখা আসে, ক্লিক করলে অ্যাকশনটা কি হবে, ক্লোজ হবে নাকি সেভ হবে না কি হবে। হ্যাঁ, ওই লেখাটা একটু পড়বেন, তাহলেই বুঝবেন। পড়ার পরে ক্লিক করবেন, তাহলে আর উল্টাপাল্টা হবে না। আনডু করলে তো এটা আসার কথা, তবুও আসছিল না। প্রজেক্ট ক্লোজ হয়ে গেলে তখন আর আন্ডু করলে কাজ করবে না। প্রজেক্ট ওপেন থাকা অবস্থায় আন্ডু কাজ করে, হ্যাঁ, ক্লোজ করে ফেললে তখন আর আন্ডুটা অ্যাক্টিভ থাকে না। স্যার আফটার এফেক্ট কি স্যার অটো সেভ হয়? অটো সেভ হয়, হ্যাঁ। হয় না অটো সেভ হয়, হ্যাঁ, অটো সেভ হয়। স্যার? আফটার এফেক্টসে স্যার কিভাবে অটো সেভ করার অপশনটা স্যার? মানে কাজ করতেছি, দেখা গেছে হঠাৎ করে অনেকক্ষণ কাজ করলাম, তখন যদি আমি সেভ না করি তাহলে তো এটা চলে যায়। তো স্যার এটা অটোমেটিক সেভ হবে এরকম? এটা হচ্ছে প্রেফারেন্স থেকে অটো সেভটাকে করে নিতে হয়। আচ্ছা আমি দেখাই দেবো না, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। এই যে আফটার এফেক্টে ইয়েতে যাবেন, এডিট মেনুতে যাবেন, এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে এই যে অটো সেভ, এটা এটা টাইম দিতে হবে। এই যে 20 মিনিট পর পর সেভ হবে এখানে। তারপর যদি 5 মিনিট দেন তাহলে 5 মিনিট পর পর অটো সেভ হবে। যদি কারেন্ট চলে যায় তাহলে রিকভার হবে, অটো রিকভার। ওকে স্যার। হ্যালো স্যার, আমরা কি আফটার ইফেক্ট থেকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যে এক্সপোর্ট করতে পারবো না? না, প্রিমিয়ার প্রো থেকে আফটার এফেক্টে নিয়ে আসতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমি একটা আজকে সকালে মেসেজ লিখছিলাম গ্রুপে যে আমি পিএনজি একটা অবজেক্ট নিলাম, ওই যে পেপার ফ্লাইটা। তো ওইটা যখন আমি আফটার ইফেক্টে আনি, এটা দেখা যায় একটা ব্যাকগ্রাউন্ড থেকে যায়। এখন এটা আসলে এটা পিএনজি কি না, আপনি ফটোশপে? ডাউনলোড করতে পারেন নাই। জি। এখন ডাউনলোড তো আমি ওটা, শুরুতে দেখাইছি, আপনি শুরুতে ছিলেন না ক্লাসের শুরুতে? জি না, আমি ওইটা একটু মিস করছিলাম, মিস সেজন্য করলে আপনি আর ভিডিও কি। দেখে নিন, আমি ওইটা সলিউশন করে দিছি। আপনার ওই অ্যাসাইনমেন্টটা যখন দেখছি আপনি জি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, তখন ওই সলিউশন দিয়েই জি। ক্লাস শুরু করছি। আচ্ছা ঠিক ডাউনলোড আছে, করে ঠিক দেখাই আছে। দিছি, ভিডিওর মধ্যে আছে, আপনি ওইটা দেখে নিন। আচ্ছা, আসসালাম, ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আর কেউ?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহজাহান বলছিলাম। আমি একটু সমস্যার জন্য প্রথম 2টা ক্লাস করতে পারি নাই। ওই 2টা ক্লাস কি পাওয়া যাবে? গ্রুপে সব দেওয়া আছে, আমি খুঁজলাম কিন্তু গ্রুপে পাইনি আর কি ক্লাস। ভালো করে খোঁজেন, একটু লেখাগুলো পড়বেন ভালো করে। ওই পিন আচ্ছা, পোস্টে সব দেওয়া আছে, সবগুলো লিংক ওইখানে পিন করা আছে। জি ধন্যবাদ। ঠিক আছে। ওকে, তো মনে হচ্ছে আর কারো কোশ্চেন নাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা শেষ করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট তো দিয়েই দিলাম, এটা যাতে কারো মিস না হয়, কেমন? আচ্ছা, তাহলে আগামী ক্লাস হচ্ছে আমাদের আগামী শনিবার, মাঝখানে ভালো একটা সময় পাচ্ছেন, সবাই ট্রাই করবেন একটু প্র্যাকটিসটা ভালো করে করতে, কেমন? এই তো। আর আসসালামু আলাইকুম স্যার। অ্যাসাইনমেন্ট একের অধিক যে কটা করতে পারেন, আপনার মাথায় যদি 2টা কনসেপ্ট থাকে 2টা করেন, যদি মাথায় 3টা কনসেপ্ট থাকে সে 3টা করেন, অসুবিধা নেই। যে একটাই করা লাগবে এরকম না বিষয়টা, আপনি যে কয়টা ইচ্ছা সেটা করতে পারেন। স্যার কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি মাঝখানে আনমিউট করলে পারে, মুখে বললে ভালো হয়। না, অনেকে এখানে লিখে দিতে হবে, হয়তো আনমিউট করা যাবে না। মোবাইলে ক্লাস করে তো, মোবাইলে ক্লাস করার মানে জন্য তো এই কোর্স রিপ্লে না। দো মোবাইলে কেন ক্লাস না, করেন? মানে আর কি মানে বাইরে মোশন থাকা অবস্থা গ্রাফিক্স, অনেক সময় করতে হয়। না সেটা ঠিক আছে, এটা তো একটা সার্টেন টাইম, একটা শর্ট টাইমের জন্য, আপনি লং টাইম ওটা করতে পারবেন না। আর মোবাইলে কোর্স করার জন্য এই কোর্স না আসলে। সো এটা মোশন গ্রাফিক্স মোবাইলে শেখা না, যায় না। পিসি আছে আমাদের, কিন্তু মানে হচ্ছে বাসায় যে দেখে পড়ে আর কি ঠিকঠাক করা যায়, কিন্তু ঠিক কিছু আছে, বাইরে থাকতেই প্রশ্ন পারেন, থাকে। ওটা আলাদা জিনিস। কোশ্চেন থাকলে লিখতে হবে, ফোনেও লেখা যায় এখানে, কারণ ওইখানে আচ্ছা ঠিক আছে, মিউট আনমিউট তো থ্যাংক ইউ। করাই যায়, কিন্তু আনমিউট করলে এক টপিক থেকে আরেক টপিক, একজনের কোশ্চেন থেকে আরেকজন টান দিয়ে হয়ে যাবে, তখন হচ্ছে টপিক থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাওয়া লাগে। তো এগুলো তো আপনাদেরকে বোঝানো সম্ভব না, এটা আমরা বুঝি। সো সব কিছু করা যায় না আসলে। ওকে স্যার। ঠিক আছে, আর কেউ? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার